আপনি যদি আসলে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার ভালো করতে চান, ইউ নিড টু আপনাকে চিন্তা করতে হবে বিজনেস এন্ডে। আপনি টার্গেট করলেন ঠিকই ফিমেল, কিন্তু আপনি ভুলে ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা অন করে রেখে দিচ্ছেন। এআই আসা মানে কি ফেসবুকও স্ট্রং হওয়া। আপনি যদি সেলফ ব্র্যান্ডিংয়ে ফোকাস করতে চান, আপনি যদি মানুষের ট্রাস্ট গেইন করতে চান, কন্টেন্ট ক্রিয়েশনের উপরে আসলে কিচ্ছু নাই। গাইস ডলার আসতেছে। আপনি অনেক টাকা ডলার কামাচ্ছেন, হাগার ডলার কামাচ্ছেন, মানে এই না যে আপনি খুব সুন্দর করে আসলে বুঝাইতে পারতেছেন। বিসিএস এর র্যাট রেসে দৌড়ানোর পিছনে থেকে আমি মনে করি ভার্সিটি লাইফ থেকে আসলে ক্যারিয়ারের একটা ইমপ্রুভমেন্টের একটা জায়গা থাকে। ফ্রিডম ইজ এভরিথিং ভাই। দ্যাট ওয়াজ মাই ব্রেক থ্রু অফ দ্য ক্যারিয়ার। জাস্ট আপনার কাছে একটা জিনিস জানতে চাওয়া, যে ডিসিশনটা নিছেন ওয়াজ ইট ওর্থ এনাফ, মানে আপনার কি রাইট ডিসিশন ছিল কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দ্য গ্রোথ পডকাস্টের প্রথম সিজনের প্রথম এপিসোডে। সো বেসিক্যালি আমরা আমাদের এই পডকাস্টের নাম দ্য গ্রোথ পডকাস্ট রাখার যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমি বেসিক্যালি এমন সব মানুষকে আমাদের এই পডকাস্টে আমন্ত্রণ জানাতে চাই যারা বেসিক্যালি তার ইন্ডাস্ট্রির গ্রোথকে হ্যাক করতে পারছে। সো এক কথায় আপনি বলতে পারেন আমাদের এই পডকাস্টে যারা আসবে তারা প্রত্যেকেই এক একজন মাস্টারপিস হবে, এক একজন মাস্টার মাইন্ড হবে, এবং যারা ডেফিনেটলি তাদের ইন্ডাস্ট্রির গ্রোথকে হ্যাক করে ফেলছে। সো আমরা বেসিক্যালি আমাদের এই দ্য গ্রোথ পডকাস্টের মাধ্যমে আপনাদের কাছে সেই গ্রোথ হ্যাকিংয়ের স্টোরিগুলো তুলে ধরতে চাই অ্যান্ড আপনাদেরকে মোটিভেট করতে চাই আপনার ইন্ডাস্ট্রির গ্রোথ হ্যাক আপনি আসলে কিভাবে করবেন এটা আপনি আমাদের আমন্ত্রিত গেস্টদের কাছ থেকে শিখে নিতে পারেন। সো আমাদের আজকের প্রথম সিজনের প্রথম এপিসোডে এমন একজন গেস্টকে আমি নিয়ে আসছি যিনি বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রিকে আসলে হ্যাক করে নাই, তিনি মাল্টিপল ইন্ডাস্ট্রি হ্যাক করে বসে আছেন। তিনি একাধারে একজন ডিজিটাল মার্কেটার, তিনি একাধারে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি একাধারে একজন এডুকেটর। হয়তো এর বাইরে তার আরও পরিচয় আছে, আমরা সেই পরিচয়গুলো তার কাছ থেকেই শুনবো। সো আমাদের আজকের প্রথম এপিসোডের প্রথম গেস্টকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি। ইনি আর কেউ নন, উনি হচ্ছেন ফাহিমুল খান। ফাহিম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। আপনি যে ইন্ট্রোডাকশন দিলেন আপনার এই পডকাস্টের, আমি তো অলরেডি মোটিভেটেড। ভাই আমাদের আসলে এই পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে আমরাও মোটিভেটেড হব এবং আমরা আমাদের টোটাল ওভারঅল ইন্ডাস্ট্রি, ধরেন আপনি ডিজিটাল ইন্ডাস্ট্রির মানুষ, আমাদের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মানুষজন যেন আমাদের এই পডকাস্টের মাধ্যমে মোটিভেটেড হয়, এটাই বেসিক্যালি আমাদের উদ্দেশ্য। সো আমি ফাহিম ভাই আপনাকে প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের পডকাস্টে অ্যান্ড অসংখ্য ধন্যবাদ ভাই। বাই দ্য ওয়ে, আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, আজকে কিন্তু আমি এই পডকাস্টটা যেদিন রেকর্ড করতেছি এদিন ফাহিম ভাইয়ের বার্থডে। সো ফাহিম ভাই তার বার্থডেতে আসলে সবাই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করে। সো এই মোমেন্টে উনি আমাদের পডকাস্টে আসছে, এটার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ ফাহিম ভাই। নো প্রবলেম রাসেল ভাই, আপনি এত সুন্দর একটা জার্নি শুরু করছেন। সো আই এম ভেরি লাকি টু বি ইয়োর ফার্স্ট গেস্ট। সো আশা করি একটা জম্পেশ আড্ডা হবে, আমরা অনেক ইন্ডাস্ট্রি রিলেটেড জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। সো চলুন, লেটস বিগিন। থ্যাংক ইউ ফাহিম ভাই, চলেন আমরা শুরু করি। সো ফাহিম ভাই, বেসিক্যালি আমি অলমোস্ট সিমিলার ইন্ডাস্ট্রির মানুষ। আপনিও ডিজিটাল মার্কেটার, আমিও ডিজিটাল মার্কেটার। আপনিও কন্টেন্ট মেক করেন, আপনিও কন্টেন্ট মেক করি। আপনিও এডুকেটর, আমিও এডুকেটর। আপনিও সার্ভিস সেল করেন, আমিও সার্ভিস সেল করি। সো আমাদের অনেক কিছু মিলে যায়। আই হোপ আমাদের আড্ডাটা জমবে। সো ফাহিম ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কেন আসছেন? দুনিয়াতে অনেক কিছু ছিল, ওয়াই ডিজিটাল মার্কেটিং? আচ্ছা রাসেল ভাই, এইটা যাওয়ার আগে আমার জাস্ট একটা খুব ইন্টারেস্ট বা জানার ইচ্ছা। আপনি বললেন যে আমি আপনার অনেক কম্পিটিটর, সব দিকে আপনার সাথে আমার মিল, এরপর আসলে আপনার ইভেন্টগুলোতে ওয়াই ডু ইউ ইনভাইট মি? আচ্ছা, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি আপনাকে যখন আজকে ইনভাইট করছি, আমার এক খুব কাছের মানুষ আমাকে বলছে, উনি তো তোমার কম্পিটিটর, তুমি ওনাকে আনা মানে ওনাকে প্রমোট করে, এটা আমাকে বলছে। বাট আমি না অলওয়েজ ভাই বিলিভ করি কি জানেন, রিজিক যার যার কাছে, আপনার রিজিক আপনার কাছে, আমার রিজিক আমার কাছে। সো যেভাবেই হোক আপনার রিজিক আমি আনতে পারবো না, আমার রিজিক আপনি নিতে পারবেন না। তো আমি বিলিভ করি ইকুয়ালিটিতে, আমি বিলিভ করি আসলে ভ্রাতৃত্ববোধে। সো ওই ভ্রাতৃত্ববোধ থেকেই আপনাকে আমার ফার্স্ট গেস্ট হিসেবে নিয়ে আসা। থ্যাংক ইউ রাসেল ভাই। অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলি, যেমন রাসেল ভাইয়ের কিন্তু কোনো ইভেন্টে আমি এটা ফার্স্ট না, এর আগে ওনার বেশ কিছু অফলাইন ইভেন্ট ছিল, ওখানেও গিয়েছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনার বেশ অনেক ক্লায়েন্ট বা স্টুডেন্ট কিন্তু পরবর্তীতে আমার প্রোগ্রামে বিভিন্নভাবে এনরোল হয়েছে। বাট স্টিল আফটার ফিউ মান্থস রাসেল ভাই কিন্তু আমাকে আবার ইনভাইট করছে। সো আশা করি এই পডকাস্টে আবার কিছু অডিয়েন্স বাগায় নিয়ে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এনরোল করাতে পারবো। পডকাস্টের মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি যে আমরা ভাই ভাই, হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রির মানুষ, আমরা ভাই ভাই। সো আমরা এই ভ্রাতৃত্ববোধ রাখলে আই গেস আমরা হয়তো ভালো কিছু করবো। আচ্ছা রাসেল ভাই, সো অ্যান্সারিং টু ইউর কোশ্চেন, মানে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের জার্নিটা কীভাবে শুরু, সেটার আগে কিছু আমার সম্পর্কে কিছু ব্যাকগ্রাউন্ড যেটা হয়তো কখনো ক্যামেরার সামনে বলা হয় না বা আপনারাও জানেন না। সো সেই জিনিসগুলো একটু ডিসকাস করি। আমি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো এখানে যেটা হচ্ছে যে আমি একটু যদি বলি, আমার যে গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি 2016-তে। সো বিবিএতে ছিলাম, এরপর আমার মেজর ছিল অ্যাকাউন্টিং।
অ্যাকাউন্টিংয়ে মেজর করার পরে ইউজুয়ালি কি হয়, যারা ধরেন অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিলেটেডে পড়ে সবাই কি ব্যাংকে, সবার কিন্তু উদ্দেশ্য থাকে যে ব্যাংকে থাকে। আমার আব্বু কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পরের দিন থেকে বলা শুরু করছে তুই কিন্তু ব্যাংকে চাকরি করবি, ব্যাংকে ঢুকবি। আমার ইন্টেনশন ওরকমই কিছু একটা ছিল। গ্র্যাজুয়েশন শেষ করার পর ইন্টার্নশিপ শুরু করি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিকিউরিটিজ মানে হচ্ছে ওদের যে ক্যাপিটালটা, সিকিউরিটিজে শুরু করি। 1 মাস ভাই অনেক কষ্ট করে গেছি, গিয়ে বসতাম, মানে দেখি ওরা কাজ করতেছে, বসে বসে দেখতাম, কোনো কাজ ছিল না, ইট ওয়াজ গেটিং ভেরি বোরিং। সো যেটা হচ্ছে যে 1 মাস যাওয়ার পরে ওই ইন্টার্নশিপ থেকে পালায় চলে আসছি। পালায় হচ্ছে গিয়ে দারাজ বাংলাদেশে ইন্টার্নশিপে জয়েন করি। তো সেখানে হচ্ছে গিয়ে আপনার ডিজিটালটা দেখা লাগতো, সোশ্যাল মিডিয়াটা মেনলি ম্যানেজ করতাম। সোশ্যাল মিডিয়ার থেকে আমি যদি আরও বলি যে একদম আমার ক্যারিয়ারের শুরুটা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের হাতে খড়ি আসলে হয় হচ্ছে গিয়ে কমিউনিটি ম্যানেজমেন্ট থেকে, মানে কোয়ারি ম্যানেজমেন্ট, মানে কাস্টমারের মেসেজ দেওয়া, ইনবক্সে রিপ্লাই করা। আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটাকে অনেক ছোট করে দেখি যে কোয়ারি ম্যানেজ করবো, এটা তো খুব ইম্পর্টেন্ট কোনো রোল না। বাট আমার কিন্তু আসলে ক্যারিয়ারটা শুরু ওই কাস্টমারের কমেন্টস রিপ্লাই থেকে। তো ওখান থেকে আমার আসলে এই কোনো একটা ই কমার্সের সাথে ইনভলভ হওয়া শুরু। ওখান থেকে শুরু করি। কিছুদিন যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে তাদের অর্গানিক কন্টেন্ট দেখতাম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখা শুরু করি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বেশ কিছুদিন দেখার পরে সোশ্যাল মিডিয়া টিমের দায়িত্বটা পাই। সেখান থেকে দেন হচ্ছে গিয়ে পারফরমেন্স মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং। সো ওই যে মেনলি ইন্টার্নশিপ, ব্যাংকের ইন্টার্নশিপ থেকে শুরু, ভালো না লাগার জন্য দারাজে ঢুকি, ওখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইন্টার্নশিপ করা থেকে শুরু হয়ে পরবর্তীতে অলমোস্ট প্রায় দারাজে 4.5 বছরের মতো ছিলাম, 4 বছরের মতো ছিলাম। এরপর হচ্ছে এপেক্স ফুটওয়্যার, দ্য মানে লার্জেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ যেটা। সো সেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি প্রায় অলমোস্ট 2.5 বছরের কাছাকাছি। এরপরে জানেন, এরপরে শুরু করেছে যে বাংলা লিঙ্কের টেলকো ব্র্যান্ডে, সেখানে হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবেই জয়েন করেছি। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আপনার অলমোস্ট প্রায় 8.5 বছরের একটা ডিজিটাল মার্কেটিংয়ের জার্নি আর কি আমার। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলতে চাই, লাইক আমাদের যে স্টুডেন্টরা ফ্রেশ, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, আমরা অনেকেই না ইন্টার্নশিপকে ওইভাবে মানে মূল্যায়ন করি না। আর ইন্টার্নশিপ কী হবে, ইন্টার্নশিপে গিয়ে ইন্টার্নশিপে কি ঘোড়ার ডিম শিখায়, দেখেন এটা কিন্তু আমাদের মাইন্ডসেট, একদম সত্য কথা। বাট ফাহিম ভাই আজকে আমাদের যে স্টোরিটা শোনাইলো, এই স্টোরিটার সারমর্ম কী? ফাহিম ভাই অলরেডি লিটারেলি ডিজিটাল ইন্ডাস্ট্রি লিড দিচ্ছে উনি। সো এই যে ডিজিটাল ইন্ডাস্ট্রি লিড দেওয়ার স্টার্টিংটা হয়েছে কিন্তু একটা সিম্পল ভাই ইন্টার্নশিপ থেকে, তাও আবার উনি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে ইন্ডাস্ট্রিকে লিড দেওয়া শুরু করছেন, বাট শুরুটা কিন্তু ইন্টার্নশিপ। সো যারা স্টুডেন্ট আমাদের এই পডকাস্ট যারা শুনবেন বা শুনছেন, সো মাথায় রাখবেন যে ইন্টার্নশিপ মানে ওই যে রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই। সো বেসিক্যালি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় অ্যাড করি, যেটা হচ্ছে যে ইন্টার্নশিপটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এখন দেখেন, আজকে যদি আমি যেই জিনিসটা আমি পছন্দ করতেছিলাম না, ব্যাংকিং, আমি যদি ব্যাংকে আসলে ইন্টার্নশিপটা করতাম, মানে আই ওয়াজ নট এনজয়িং দ্যাট। রাইট। বাট আপনি ওই সময় যদি হিসাব করেন যে একটা ব্যাংকের জব বা ব্যাংক ইন্টার্নশিপ কিন্তু ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস কম্পেয়ারিং টু একটা দারাজের একটা ইন্টার্নশিপ। বাট স্টিল আমি কিন্তু আমার ওই প্রেস্টিজটাকে স্কিপ করে আমি আমার যে জায়গাটাতে পছন্দ ওই জায়গাটাতে ইন্টার্নশিপটা শুরু করি আর কি। সো ওটাই দ্যাট ওয়াজ মাই ব্রেক থ্রু অফ দ্য ক্যারিয়ার আর কি। ওখান থেকে আসলে জার্নিটা শুরু। আর এর পাশাপাশি যেটা আপনার, হয়তো অনেক স্টুডেন্টই হয়তো আপনার এই পডকাস্টটা দেখছেন। সো স্টুডেন্ট যারা দেখছেন বা কেবল লার্নিং একটা শুরু করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যারা অলরেডি ভার্সিটির স্টুডেন্ট, ভার্সিটি থাকা অবস্থাতে কিন্তু এই ধরনের অনেক কাজের সাথে আসলে ইনভলভ হওয়ার একটা সুযোগ থাকে। যেমন আমি যেটা করতাম, আমি অনেক বেশি এমইউএন করতাম, ডিবেট করতাম। সো এমইউএন এর যে ক্লাবটার সাথে কাজ করতাম, তাদের ধরেন যে ওয়েবসাইট বানানো, আমার এমনও মনে আছে যে তাদের একটা ইভেন্টের জন্য আমি নিজ হাতে ইউটিউবে ভিডিও দেখে 12-13 ঘন্টা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাইছি স্টুডেন্ট থাকা অবস্থায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। মানে এটা কিন্তু আজকে থেকে কত আগের কথা, 2012-13 কথা, অলমোস্ট 13-14 বছর হয়ে গেছে। 13-14 বছর। এখন তো ধরেন যে ওয়ার্ডপ্রেস ঘরে ঘরে সবাই আসলে ওয়ার্ডপ্রেস বানায়, বাট আজকে থেকে ধরেন 10-12 বছর আগে কিন্তু একটা স্টুডেন্ট ঘেটে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বিল্ড করতেছে। ওই যে লার্নিংটা, সো এই লার্নিংটা আসলে না আমার যেটা মনে হয় যে ওই ভার্সিটি থাকা অবস্থা থেকেই শুরু করা উচিত, রাদার দেন জাস্ট গোয়িং ফর গভর্নমেন্ট জবের জন্য ধরেন যে ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নিতে বিসিএস এর র্যাট রেসে দৌড়ানোর পিছিয়ে থেকে আমি মনে করি ভার্সিটি লাইফ থেকে আসলে ক্যারিয়ারের একটা ইম্প্রুভমেন্টের একটা জায়গা থাকে। বাট দ্যাট ডাজন্ট মিন যে কেউ গভর্নমেন্টের প্রিপারেশন নিবে, দুটাকেই আসলে একটু ব্যালেন্স করে চলতে হবে আর কি। আচ্ছা, আপনার এই কথাটা থেকে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমাকে একবার একজন জিজ্ঞাসা করছিলেন যে সুখের সংজ্ঞা কি, সুখ বলতে তুমি কি বোঝো? আমি না লিটারেলি অনেক চিন্তা করলাম যে আসলে সুখ জিনিসটা আসলে কি। এটা একটা মেন্টাল স্ট্যাবিলিটি বা ইনস্ট্যাবিলিটি, বা সুখ জিনিসটা কি। তো আমি অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস ফাইন্ড আউট করছি যে আনসারটা অনেকটা আপনার সাথে রিলেট করে।
জিনিসটা হচ্ছে এমন, দেখেন মানুষের বেসিক্যালি তিনটা লাইফে যদি মানুষ হ্যাপি থাকে সে সুখী, আমি মনে করি। একটা হলো সে তার যে প্রফেশনাল যে লাইফটা, এখানে সে হ্যাপি কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার পার্সোনাল লাইফে সে ভালো ফিল করতেছে কিনা। নাম্বার থ্রি, প্রত্যেকটা মানুষের একটা প্যাশনের জায়গা থাকে। তো আমাদের মানে এই সময়টা আপনি যদি একটু নোটিস করেন, আপনি দেখবেন একটা মানুষ তার প্রফেশনাল লাইফ পার করে ফ্যামিলিকে সময় দিয়ে প্যাশনের জন্য আসলে সময়টা আমাদের থাকে না। এবং আপনি একটা কথা খুব সুন্দরভাবে বলছেন, সেটা হচ্ছে যে ব্যাংকিং ক্যারিয়ার যদিও অনেক বেশি প্রেস্টিজিয়াস ছিল, স্টিল আপনি প্যাশনকে ফোকাস করছেন। অ্যান্ড প্যাশনকে ফোকাস করার ফলে যেটা হয়েছে, আপনার প্রফেশন অ্যান্ড আপনার প্যাশন, যা প্রফেশন তাই প্যাশন, যা প্যাশন তাই প্রফেশন। দ্যাট মিনস আপনি আপনার দিনের যে বড় সময়টা, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনের জন্য দিচ্ছেন না, দিচ্ছেন প্যাশনের জন্য। পাশাপাশি আপনার ফ্যামিলি লাইফ তো আছেই। সো আমার কাছে মনে হয় আমরা এই কথাগুলো বলার উদ্দেশ্য কিন্তু এটাই, মানে আপনাকে রিয়েলাইজ করানো যে একটা মানুষ তার লাইফ যেহেতু হ্যাক করে ফেলছে কোনো না কোনোভাবে, এই হ্যাকিং থেকে আমরা চাই শিখতে, এবং এই হ্যাকিংগুলোকে আমরা যদি ফলো করতে পারি। কারণ অনেক সময় হয় কি, যেহেতু ফাহিম ভাই বা আমি কখনো এভাবে পার্সোনাল কথা বলি না, ফাহিম ভাইও কিন্তু কখনো পার্সোনাল কথা বলে না। উনি অলওয়েজ ওনার প্রফেশন নিয়ে কথা বলে, আমি আমার প্রফেশন নিয়ে কথা বলি। বাট এই যে আমরা একটা ডিসকাশন, যেখান থেকে অনেক ইন ডিটেল বা ইন ডেপথ কথাবার্তা বের হয়ে আসতেছে, এগুলো বেসিক্যালি আমাদের অডিয়েন্সকে আমরা জানাতে চাই, শোনাতে চাই। ফাহিম ভাই, আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন। ডিজিটাল মার্কেটিং বুঝলাম যে আপনার একটা প্রফেশন বা আপনার প্যাশন কাজ করছে, আপনি চলে আসছেন। কি কারণে কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন? কন্টেন্ট ক্রিয়েশনে আসার রিজন কি? আচ্ছা, সো যেটা হচ্ছে দেখেন, আপনার 12 সাল থেকে যে মানুষটা ধরেন 2016 থেকে ক্যারিয়ার শুরু করছে, ওই সময় কিন্তু মানে আমি বলতে পারি যে অনেক শুরুর দিক থেকেই মোটামুটি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা হচ্ছে। আমার চেহারা দেখে অনেকে বুঝে না যে আমার বয়সটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেহেতু আজকে শ্যুটটা হচ্ছে আজকের দিনে, আমি মোস্ট 31 বছর কমপ্লিট হচ্ছে। রাসেলের থেকে হয়তো অনেক ছোট, বাট স্টিল আমি ওই যে একটু ছোট। আচ্ছা, তাও অত ছোট না। অনেকে আমার ইউটিউব মানে ফেস দেখে বলে যে এই ছোট ছেলে এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে। আসলে অত ছোট না, 31 বছর আজকে কমপ্লিট হলো। তো যাই হোক, ডিজিটাল মার্কেটিংটা যখন ধরেন আপনার 17 ফেব্রুয়ারি থেকে যখন শুরু করি, অলমোস্ট আমি তো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি 23 নভেম্বর ডিসেম্বর, প্রায় অলমোস্ট ধরেন যে 7.5 বছরের একটা লার্নিং। দেখতেছিলাম যে মানুষজন খুব শ্যালো নলেজ দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েট করতেছে। শ্যালো নলেজ ধরেন যে 1 বছর কাজ করতেছে, 1.5 বছর কাজ করতেছে, নিজেদের লার্নিং এর কোনো ঠিক নাই, দে আর কামিং ইনটু কন্টেন্ট ক্রিয়েশন, ভুংচুং ভুল মেসেজ দিচ্ছে। সো আমার ওখান থেকে আসলে ইয়েটা আসলো যে আর দেয়ার অলসো মানে খুব কম মানুষ এরকম ছিল যারা কর্পোরেটে বা হচ্ছে কি তারা প্রপারলি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, নলেজ শেয়ার করতেছে, এরকম এই সেক্টরটাতে আসলে গ্যাপটা ছিল। আমার যেটা মনে হচ্ছিল যে যেহেতু 7.5 বছর 8 বছর অলরেডি কাজ করছি, হ্যান্ডস অন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, যেটা বললাম যে ডিজিটাল মার্কেটিং আপনিও যেটা মাত্র বললেন, যে এটা কিন্তু আসলে আমি জোর করে করি না যে আমাকে অফিস বেতন দিচ্ছে দেখে আমি 9টার সময় গিয়ে 6টা পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। এক্স্যাক্টলি, বেতন না দিলেও আমরা না, এটা আমার এত না আবার যে বেতন না দিলেও করতাম এখন। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা বলছি আর কি। So, যেহেতু জায়গাটা আসলে প্যাশনের জায়গা, করতে ভালো লাগে, নলেজ আছে, মার্কেটে গ্যাপ আছে, ওয়াই নট? ঠিক আছে। সো এই তিনটাকে যখন দেখলাম যে আর আপনার আলী আবদাল অলওয়েজ একটা কথা বলে যে ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন ইউ নিড টু ফাইন্ড ইউর আনফেয়ার অ্যাডভান্টেজ। ডেফিনেটলি মাই আনফেয়ার অ্যাডভান্টেজ ওয়াজ মাই ডিজিটাল মার্কেটিং স্কিল। সো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব এটা শিওর ছিলাম। আমার হচ্ছে কি আরেকটা প্যাশনের জায়গা আছে, যেটা হচ্ছে অ্যাকোয়াস্কেপিং, মানে অ্যাকুরিয়ামে মাছ টাছ পালাস। আমার বাসায় বেশ বড় বড় অনেক অ্যাকুরিয়াম আছে। সো ওটার পিছনে আমার হ্যাঁ হ্যাঁ, সো আমি ওটার পিছনে আসলে অনেক সময় দিই। সো ইচ্ছা ছিল যে এইটার শখ ওইটার পিছনে অথবা ডিজিটাল মার্কেটিং। পরে দেখলাম যে এইটার প্রফিট লস হিসাব করে বিজনেস কেস পজিটিভ ডিজিটাল মার্কেটিংয়েরই বেশি। সো দ্যাটস ওয়াই আসলে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করা আর কি। আচ্ছা, আমি রিলেভেন্ট দুইটা জিনিস জানতে চাই আপনার কাছে। নাম্বার ওয়ান হচ্ছে, লাইক ধরেন কেউ যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, আমাদেরকে যারা শুনতেছে, তাদের আসলে কিভাবে শুরু করা উচিত? বা ধরেন আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাই, আমরা অনেক কিছু না প্রবলেম ফেস করি, যে স্ক্রিপ্ট কিভাবে লিখবো, শ্যুট কিভাবে করব, লাইট কোথায় পাবো, ক্যামেরা কোথায় পাবো। বা আমার যেটা মেজর প্রশ্ন সেটা হচ্ছে, আদৌ কি কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য অনেক দামি এক্সপেন্সিভ গিয়ার থাকা উচিত, না আমার শুরু করে দেওয়া উচিত? আচ্ছা, ওকে। সো রাসেল ভাই, এটা আসলে ভেরি গুড কোশ্চেন, ভেরি কমন কোশ্চেন। এটার অ্যান্সার আসলে অনেকেই অনেকভাবে দেয়, অনেকেই দিয়েছেও। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা না, আপনার আসলে ফার্স্টে যেটা, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, আপনার ওই শ্যাকেলটা আসলে ভাঙতে হবে। ওই যে মানুষ আমাকে কি ভাববে আমি যদি কন্টেন্ট শুরু করতে, যেমন আমারও এটা ফার্স্টে ডেফিনেটলি ছিল যে কন্টেন্ট শুরু করতে যাব, আমি যদি একটু উল্টাপাল্টা বলি পিছে হাসাহাসি করবে, করে না যে তা না, আমাকে নিয়েও মানুষ হাসাহাসি করছে। আমার ইভেন যখন ওয়ার্ক প্লেসে দেয়ার আর ফিউ পিপল যারা হচ্ছে গিয়ে হাসাহাসি করে,
আপনাকে নিয়েও করে, আমাকে নিয়ে এখনো করে। সো ওই যে নেওয়াটা, যে আমাকে নিয়ে একটা কথা বলবে, একটা কমেন্ট করবে, এটা নেওয়ার যে মেন্টালিটিটা শুরুতে আমার ছিল না। যখন শুরুতে আমি ছিলাম না, বাট এই যে কারো যদি এই সাইকেলটা যদি ভাঙতে পারে, যে মানুষ কি বললো ওটা আমার চিন্তা করার কোনো কিছু যায় আসে না। অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ প্যাশন, মানে আপনার যদি একটা কোনো অ্যাডভান্টেজ থাকে, আপনি লাইফে খুঁজলে কিন্তু আপনি কোনো না কোনো একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। আপনার যদি মানুষ কি বলবো এটা ভাবার আপনার কোনো উদ্দেশ্য না থাকে বা কোনো ইন্টেনশন না থাকে, এবং আপনার যদি একটা অ্যাডভান্টেজ থাকে, অ্যাডভান্টেজ এবং সবচেয়ে মজার ব্যাপার, ডিসঅ্যাডভান্টেজ ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ কুকিং স্কিলটা সিম্পল বলছি, বাট মাইন্ড করে নট সিম্পল, বাট মানে ধরেন একটা কুকিং, আপনি ধরেন গিটার বাজাতে পারেন অনেক, গিটারেরও কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে। মানে ভাই নিশের না কোনো শেষ নাই, আপনি আপনার লাইফে পাবেনই এমন একটা নিশ যেটাতে আসলে আপনি স্কিলফুল। সো ইফ ইউ ক্যান ফাইন্ড দ্যাট আউট, আপনার যদি মানুষ কি ভালো এটা না থাকে, দেন ইউ ডেফিনেটলি শুড স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন। আর কন্টেন্ট ক্রিয়েশনের যদি বলেন আপনারও একটা ভিডিও আছে যে কিছুই লাগে না, বাট এই যুগে আসলে কিছু একটু হলে লাগবে। এটা আজকে থেকে, এই কথাটা চলতে হচ্ছে আজকে থেকে 3-4 বছর আগে, বাট এখন যেখানে প্রত্যেক ঘন্টায় না মিনিটে জানি 98,000 ঘন্টার ভিডিও প্রডিউস আসতেছে, এরকম নাম্বারটা আমি ঠিক শিওর না। এখানে ডেফিনেটলি আপনাকে আসলে একটু ইফোর্ট, একটু ইনভেস্ট আসলে করতে হবে। যদি কোনো কিছুতেও না হয়, আপনার যদি খুব দামি একটা ডিএসএলআর নাও কিনতে পারেন, আমি শুরু করছিলাম কিন্তু আমার OnePlus দিয়ে, OnePlus ফোন দিয়ে আমি, ঠিক আছে, আমি OnePlus নট C2 দিয়ে শুরু করছি। অলমোস্ট বিলিভ করবেন, অলমোস্ট প্রায় 30-35 হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত আমি গেছিলাম হচ্ছে ফোনের শ্যুট করে, ফোন দিয়ে। বাট এটা ঠিক যে আমি শুরুতেই সাউন্ডে ইনভেস্ট করছিলাম। আমার বার্থডেতে আমার মনে আছে আমি রোড কিনেছিলাম, ওয়্যারলেস গো টু, ওটা অলমোস্ট প্রায় তখন 25,000-এর মতো প্রাইস হলো। সো মাই ইনভেস্টমেন্ট ওয়াজ অন সাউন্ড। সো আমি বলবো যারা নতুন শুরু করতে চাচ্ছেন, শুরু করে দেন, সাউন্ড একটু ইনভেস্ট করেন, সাউন্ডটার প্রতি ইনভেস্ট করেন প্রথমে। ফোন ইজ গুড এনাফ, সাউন্ডের পিছনে ইনভেস্ট করেন। আর হচ্ছে কি আপনার যে জিনিসটা আমি খুবই মানি, আপনাকে হচ্ছে কি চোখ বন্ধ করে প্রথম দিকে বেশ কিছু কন্টেন্ট আগে দিয়ে যেতে হবে, দিতে থাকতে হবে, এবং আপনাকে এনশিওর করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আপনি আসলে কিছু ইমপ্রুভমেন্ট আনতেছেন। হয়তো প্রথম ভিডিওটাতে দেখলেন আপনার সাউন্ডটা ঠিক নাই, পরের ভিডিওতে আপনি সাউন্ডটাকে আরেকটু ইমপ্রুভ করেন। প্রথম ভিডিওতে দেখলেন আপনি আপনার রিটেনশন ফল করছে, 30 সেকেন্ডস পর্যন্ত মানুষ বেশি দেখতেছে না, পরের ভিডিওতে আপনি ইফোর্ট দেন যে প্রথম 30 সেকেন্ডটা কীভাবে আসলে মানুষকে পার করানো যায়, আরেকটু এডিটিংয়ে ইফোর্ট দেন, আরেকটু ট্রানজিশন অ্যাড করেন, এরপরের ভিডিওতে আপনি সাবটাইটেল অ্যাড করেন। সো কিপ ডুইং 1% চেঞ্জ অন এভরি ভিডিও, যে কথাটা আসলে অনেকেই বলে। এরকম করতে থাকলে আসলে ডেফিনেটলি ইউ ক্যান রিচ ইউর গোল, আপনার কন্টেন্ট ক্রিয়েশন একটা সাকসেস আসা উচিত আর কি। তো এই জায়গায় এসে আমি চাচ্ছি কি আপনার প্রত্যেকটা কথা থেকে একটা অ্যাটলিস্ট কিওয়ার্ড খুঁজে বের করতে, যে কিওয়ার্ডটা আমি আবার খুব স্পেসিফিকভাবে মেসেজ হিসেবে দিতে চাই আমার অডিয়েন্সকে। সো 2টা কিওয়ার্ড আমি পাইছি, যে 2টা কিওয়ার্ড আমি মনের প্রাণে পার্সোনালি বিলিভ করি। নাম্বার 1 হচ্ছে, আপনি যদি আসলেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, আমি স্টিল বিলিভ করি অনেক কিছু থাকা ইম্পর্ট্যান্ট না, বাট সাউন্ড ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে মানুষ মানে আপনাকে মানে ভিজুয়ালি আপনাকে দেখতে যদি আনকমফোর্টেবলও লাগে, ইটস ওকে, বাট সাউন্ড যদি ভালো না থাকে, এটা আসলে কখনো মানুষ শুনতে চায় না, অ্যাডপ্ট করতে চায় না। সো নাম্বার 1 হচ্ছে সাউন্ডটা ঠিকঠাক থাকা উচিত, এখানে আপনার ইনভেস্ট করা উচিত। আর নাম্বার 2, ভাই একটা কথা বলছে যেটা আমি পার্সোনালি বিলিভ করি, সেটা হচ্ছে যাই বানান যেমনি বানান কনসিস্টেন্টলি ভাই পাবলিশ করে যাইতে হবে। মানে আপনাকে একদম কনসিস্টেন্টলি বানাইতেই হবে, পাবলিশ করতেই হবে, তাইলে আপনি আপনার গ্রোথটা খুঁজে পাবেন। আর আদারওয়াইজ এই গ্রোথ খুঁজে পাওয়াটা অনেক টাফ। মানে আমরা লাখ লাখ টাকার গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়েও যদি কনসিস্টেন্সি মেনটেন না করি, তাহলে কিন্তু আসলে দিন শেষে কন্টেন্ট ক্রিয়েশনটা ক্লিক করে না। এটা একটা সলিড কথাবার্তা। আচ্ছা, এখন আপনি একাধারে ডিজিটাল মার্কেটিং করতেছেন, কন্টেন্টও বানাচ্ছেন, আপনি সার্ভিসও দিচ্ছেন, এই সময় কোথায় পান? আপনার কি 48 ঘন্টায় একদিন? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমার একটা বই পড়ছিলাম, আচ্ছা আপনার হচ্ছে গিয়ে টিম ফেরিসের একটা বইটার নাম হচ্ছে গিয়ে আপনার 4 আওয়ার ওয়ার্ক উইক। বইটা ফেমাস একটা বই, মানে আমার খুবই পছন্দের একটা বই, ঠিক আছে, খুবই পছন্দের একটা বই। ওখানে আপনার তার একটা ফ্রেমওয়ার্ক সে বলে, ফ্রেমওয়ার্কটা হচ্ছে DEAL, ঠিক আছে, DEAL, ডিল। ডি ফর ডেফিনেশন, ই ফর এলিমিনেশন, A ফর অটোমেশন, এল ফর লিবারেশন, ঠিক আছে। আপনার তার একটা ফ্রেমওয়ার্ক বলে, এখানে আপনার 2টা পয়েন্ট, এলিমিনেশন অ্যান্ড অটোমেশন। এলিমিনেশন মানে হচ্ছে কি আপনি যেটা আমাকে বললেন যে আপনি কিভাবে চাকরির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, ট্রেনিং করতেছেন, তার মানে আই হ্যাড টু এলিমিনেট সামথিং ফ্রম মাই লাইফ। আমাকে, সবারই তো 24 ঘন্টা দিনে, আমাকে কিছু না কিছু কিন্তু আসলে কিন্তু এলিমিনেট করে নিতে হয়েছে।
যেমন ধরেন আমি যখন আপনার এত কিছু যখন করতেছি, হোয়াট আই হ্যাড টু স্যাক্রিফাইস, ফ্রেন্ডদের সাথে আড্ডা আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। যদি বলেন যে আমাকে লাইফলেস বলেন, আই এম ওকে উইথ দ্যাট, কারণ আমার 1-1.5 বছর আসলে আমাকে লাইফলেস ভাবেই পার করতে হয়েছে। ফ্রেন্ডের আড্ডাটা আমাকে কমাতে হয়েছে অনেক। যেহেতু আপনার ধরেন যে শ্যুটটা মোস্ট অফ দ্য টাইম শুক্র শনিবারে করতাম, শুক্র শনিবারে দাওয়াত সব শুক্র শনিবারে থাকে, শুক্রবারের আসলে অনেক দাওয়াত স্কিপ করতে হয়েছে। আমার যেটা বললাম যে আরেকটা যে প্যাশন হবি ছিল, ওই হবিটা আমাকে কিছুদিনের জন্য ছাড়তে হয়েছে। সো দেয়ার আর ফিউ থিংস। তারপর হচ্ছে কি আপনার র্যান্ডম আড্ডা। আমি এমন বলবো না যে ফেসবুকে স্ক্রলিং কমাইতে পারছি, ফেসবুকে স্ক্রলিং তখনও যেমন চলতো এখনও চলতেছে। সো আই হ্যাড টু এলিমিনেট ফিউ থিংস ফ্রম মাই লাইফ। সেটা গেল একটা পার্ট। এরপরে আরেকটা যেটা আছে অটোমেশন। অটোমেশনের একটা খুবই বড়, আমি বলবো যে এটা আমাকে আসলে খুবই হেল্প করছে। দ্যাট ইজ কাজ ডেলিগেট করা, ডেলিগেশন। আমার একদম শুরু থেকে যখন আমার কেমন চ্যানেল একদম নতুন, 10,000-12,000 সাবস্ক্রাইবার, কেবল কন্টেন্ট ক্রিয়েশন করতেছি বা ট্রেনিংয়ের কাজ করতেছি, আমার 2জন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল। ঠিক আছে, 2জন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল, দে ওয়ার মাই স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট। 2জন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা করতো, তারা হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট এডিট করা থেকে শুরু করে কন্টেন্ট আপলোড করা, কন্টেন্টের প্ল্যানিং করা, স্টুডেন্টদের কোয়ারি ম্যানেজ করা, সব কিছু হচ্ছে গিয়ে দে ইউজ টু টেক কেয়ার অফ। যেহেতু আমি আসলে অনেক বড় কাজ ডেলিগেট করে দিতে পারছি, আমার যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার জন্য কাজটা খুব সহজ হয়েছে। আমি আসলে আপনাদেরকে বা যারা দর্শক তাদেরকে যদি এখানে একটা সাজেশনের জায়গা যদি আসে, আমি আপনাদেরকে বলবো যে আপনি আসলে অনেক কিছুই একটা দিনে করতে পারবেন ইফ ইউ হ্যাভ দ্য প্রসেস ইন প্লেস। আপনি যে প্রসেসটা যদি ঠিক থাকে, যে কোনটার পরে আসলে আপনাকে কোনটা করতে হবে, এটা ঠিক থাকলে আপনি আসলে লাইফে অনেক কিছু একসাথে করতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে আপনার ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যেই কথাটা, যেটা আসলে বাংলাদেশে এখনো খুব বেশি পপুলার না, বাট এটার আসলে ইউটিলাইজেশনের অনেক জায়গা আছে। এখন আপনি বলতে পারেন যে আপনার তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো টাকা যায়, টাকা খরচ হয়, এই টাকা আপনি কিভাবে দেন? আচ্ছা, তার মানে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেউ যখন আমার হয়ে একটা কাজ করতেছে, তাকে তো আমাকে কিছু পেমেন্ট করতে হবে, ডেফিনেটলি, রাইট? আমি দ্যাট টাইমে কিন্তু চাকরি করতেছি। চাকরি করতেছি মানে আমার কিন্তু একটা আর্নিং পার আওয়ার আছে। আমি প্রত্যেক ঘন্টা, আমি যদি যে 9 ঘন্টা চাকরি করতেছি, ওটার পিছে কিন্তু আমাকে একটা পেমেন্ট আমি পাই, স্যালারি পাই। সো আমি যখন দেখতেছি যে আমার 1 ঘন্টা, ধরেন আমি ধরলাম যে আমার 1 ঘন্টার কস্ট পার আওয়ার হচ্ছে 5,000 টাকা। আমি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছি ধরেন 1,000 টাকাতে ঘন্টাতে। মানে এটা আমার জন্য ওয়াইস না যে ওই কাজটা আমি নিজে এটার পিছিয়ে 1 ঘন্টা স্পেন্ড করার থেকে আমি যদি কাউকে 1,000 টাকা দিয়ে ওটা আউটসোর্স করে 4,000 টাকা, আমি ওই টাইমটা আই উড রাদার ইনভেস্ট ইন স্ট্র্যাটেজি, প্ল্যানিং, আদার। সো ওটা আসলে আমার জন্য খুব একটা ভালো ফ্রুটফুল কাজ করছে। এখানে একটা জিনিস, মজার জিনিস অ্যাড করি। যেহেতু আপনার ধরেন যে কন্টেন্ট ক্রিয়েশন করি, এটাতে অফিস থেকেও কিছুটা আইবল আসে যে এত সময় কোথায় পাচ্ছে। সো আমাদের টিমের এক সিনিয়র একবার আমাকে জিজ্ঞেস করছে যে আপনি 6 মাসে 86টা কন্টেন্ট পাবলিশ করছেন, আপনি এত সময় কিভাবে পান? সে ভাবছে যে ধরেন যে কন্টেন্ট বানানো থেকে শুরু করে সব কিছুই আমি করতে। পরে তাকে যখন জিনিসগুলো বুঝাই বলছি যে আই হ্যাভ ফ্রিল্যান্সার্স, আই হ্যাভ এডিটার্স, তখন তারা বুঝছে যে কিভাবে করা হয় আর কি। আচ্ছা, আমরা একটা আইবলের কথা বললেন যে আপনি আপনার অফিস থেকে আইবল পাইছেন, তো এটা একটা নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমরা কথাটা বলছি, বাট এই আইবলে কিন্তু পজিটিভ অনেক ভাইব আছে, তাই না? যে লাইক ধরেন আইবল আপনি বাইরে থেকেও পাচ্ছেন, আউটসাইড থেকে পাচ্ছেন, যারা কখনো আপনি চেনে না, কখনো অ্যাওয়ার ছিল না আপনার সম্পর্কে, অ্যাওয়ার হয়েছে তারা। সো এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? লাইক ধরেন আমি কিছুদিন আগে একজন বাংলাদেশের নাম করে ইনফ্লুয়েন্সারের সাথে আমার দেখা হয়েছিল। সো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যখন বাইরে যান, যেহেতু স্বাভাবিক আপনাকে লাইক ধরেন আপনার ইউটিউব চ্যানেলে অলমোস্ট 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো আমরা উইশ করি যে ভেরি সুন আপনি আপনি প্রথম সিলভার প্লে বাটনটা পেয়ে যান, আমরা উইশ করি। সো এটা আমরা একদম মানে অ্যাডভান্স আমরা কনগ্রেচুলেশন জানিয়ে দিচ্ছি আপনাকে, নাম্বার 1। সো এই যে একটা আইবলের ব্যাপার চলে আসছে, আপনার 1 লাখ সাবস্ক্রাইবার আছে অলরেডি, বাট 1 লাখ মানে কিন্তু 1 লাখ না, আরও অনেক লক্ষ মানুষ কিন্তু আপনাকে দেখে। সো এইটা নিয়ে পজিটিভ নেগেটিভ আপনি কি ফেস করেন এই জিনিসটা? ভাই আপনার 99.99% অফ দ্য থিং ইজ পজিটিভ। ঠিক আছে, এটা ম্যাক্সিমামই পজিটিভ। আমি যদি পজিটিভ থিং বলি, একদম জেনেরিক্যালি বলি, যারা ধরেন আমি যখন কন্টেন্ট বানাচ্ছি, কন্টেন্ট এভরি মান্থে ধরেন 24 মিলিয়নের মতো ওয়াচ হয়, শর্টস সব কিছু মিলায়। প্যারেন্টসকে নিয়ে মাঝখানে হচ্ছে কি আপনার একটা মুভি দেখতে গিয়েছিলাম, ওই যে মাঝখানে জাহিদ হাসানের মুভিটা যে খুব উৎসব দেখতে গেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি রাইফেল স্কোয়ারের 9 তলায় রাইফেল স্কোয়ারের মুভিটা দেখতে গেছি, উৎসব। আব্বু আম্মু প্যারেন্টস সবাইকে নিয়ে গেছি। সো হঠাৎ করে একটা ছেলে আসছে, এসে বলতেছে যে ফাহিম ভাই না,
সাথে কিন্তু বাপ মা আছে, আব্বু আম্মা আছে। ফাহিম ভাই না? আমি বললাম হ্যাঁ। তো ভাই আপনার সাথে একটা সেলফি তুলবো। তো সে আমার সাথে ধরেন সেলফিটা তুলে চলে গেছে। তো আব্বু তো শক, কিরে কে? আব্বুকে কিন্তু আমি বুঝাইতে পারি না যে আমি আসলে কি করি। কারণ তাদের ধরেন যে আমার ফাদার কিন্তু ধরেন যে ইউটিউবে ভিডিও দেখে। কিন্তু সে ম্যাক্সিমাম ধরেন কি একটু ব্লগ, বাইরের দেশের ব্লগ টক, নিউজ টিউজ বেশি দেখে। আমি যে আসলে কি করি এটা তাকে একটু বোঝানোটা ডিফিকাল্ট। আমি কি পড়াই? ওই যে দেখেন প্যারেন্টসের সামনে যে আমার একটা ছবি তুললো, আই ফেল ভেরি প্রাউড। মানে আমার কিন্তু ওই যে মাসলোস হায়ারার্কি, নিড অফ হায়ারার্কি, যে একদম উপরে যেটা থাকে, আই হ্যাভ টাচ দ্যাট। ভালো লাগছে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা হচ্ছে কি আপনার আরেকটা পজিটিভ সাইড হচ্ছে আপনার ধরেন অথরিটি এস্টাবলিশ। আমি 2023-এর আগেও চাকরি করছি 6-7 বছর। ডিজিটাল মার্কেটিংয়েরই চাকরি করছি, এপেক্সে করছি, দারাজে করছি, বাংলা লিঙ্কের শুরুর দিকেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি নাই। ওই সময় মানুষদের কাছে একটা যেই ধরনের রেসপন্স পেতাম, ধরেন কোনো একটা জিনিস বুঝাচ্ছি, তারা ধরেন যেইভাবে ট্রিট করতো, আচ্ছা ঠিক আছে আরেক অ্যানাদার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বুঝাচ্ছে, ধরেন স্টেক হোল্ডাররা ওভাবে বুঝাচ্ছে। ওয়েন আই স্টার্টেড কন্টেন্ট ক্রিয়েশন, একটা সার্টেন টাইম, একটা গ্রোথ যখন দেখছি, মানুষজন এঙ্গেজ হচ্ছে, ফিডব্যাক আসতেছে, স্টেক হোল্ডারদের নাও একটা আপনার অ্যাপ্রিসিয়েশন বা হচ্ছে কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। অন্যান্য টিমের মানুষজন আরেকটু মোর রেসপেক্ট দিয়ে কথা বলে, রেসপেক্ট দিয়ে কথা বলে, এবং বলে এটা বুঝে যে ফাহিম হয়তো কোনো কিছু প্ল্যান করতেছে না, মানে প্ল্যান প্রেজেন্ট করতেছে, র্যান্ডম কোনো কিছু প্রেজেন্ট করতেছে না, ওর জানে, ওর সাবজেক্ট মানে অনেক এক্সপার্ট আছে, হয়তো বুঝেই ইয়ে করতেছে। সো ভাই এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমার ধরেন পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, জব লাইফ, সব জায়গাতেই আলহামদুলিল্লাহ একটা পজিটিভ ইম্প্যাক্ট, হ্যাঁ একদম সব জায়গাতে একটা মোটামুটি একটা পজিটিভ সাপোর্ট দিচ্ছে আর কি। এই আচ্ছা, তাহলে এর মানে কি এই যে আমরা যে যাই করি আমাদের সবারই কি তাহলে কন্টেন্ট ক্রিয়েশন আসা উচিত? বা লাইক ধরুন আমরা চিন্তা করি এভাবে যে আমি জব করি, কেউ হয়তো বিজনেস করে, কেউ হয়তো লাইক ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাই সেল করে, লাইক আপনি আমি যেভাবে সেল করতেছি। তো আমাদের এই যে স্টেক হোল্ডারগুলোর কথা যদি চিন্তা করি, সবারই কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা উচিত? আবার সবাই যদি কন্টেন্ট ক্রিয়েশন করি, কে কাকে দেখবো আমরা? আচ্ছা, এখানে একটা মজার একটা কথা আছে। মানে কন্টেন্ট ক্রিয়েশনের মানুষের আসলে দুই ধরনের মানুষ শুরু করে। যেমন হচ্ছে গিয়ে আইদার ইউ প্রিপেয়ার কন্টেন্ট ফার্স্ট দেন ইউ মুভ টু বিজনেস, অথবা ইউ ডু বিজনেস ফার্স্ট দেন ইউ মুভ টু কন্টেন্ট। কথাটার মানেটা হচ্ছে যে যেমন ধরেন যে আমি যে বিভিন্ন ধরনের যে সোর্সেসগুলো বললেন ইনকাম স্ট্রিমের, আমার কিন্তু স্টার্টিংটা হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন থেকে। দেন আই হ্যাভ মুভ টু মাল্টিপল ইনকাম স্ট্রিমে। যে মানুষটা শুধু বিজনেস দিয়ে শুরু করছে, এমন আপনি অনেক বিজনেস পাবেন যারা প্রথমে কন্টেন্টে অত ফোকাস ছিল না, কন্টেন্ট গেমে ছিল না, তারা বিজনেস করতেছে দেখে কিন্তু পরবর্তীতে তারা কন্টেন্টে মুভ আস্তে আস্তে হয়েছে। সো অ্যান্সারিং টু ইউর কোশ্চেন, আপনি যদি এই দুইটা গ্রুপের আসলে কোনো একটা গ্রুপে থাকেন, আপনাকে আসলে কন্টেন্টে আসতে হবেই। আর কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ সেলফ ব্র্যান্ডিং। আপনি যদি সেলফ ব্র্যান্ডিংয়ে ফোকাস করতে চান, আপনি যদি মানুষের ট্রাস্ট গেইন করতে চান, কন্টেন্ট ক্রিয়েশনের উপরে আসলে কিচ্ছু নাই। বাট পয়েন্ট হিয়ার, কন্টেন্ট ক্রিয়েশন ডাজন্ট অনলি মিন যে আমার ভিডিও কন্টেন্ট হইতে হবে, ইউটিউবে চ্যানেলে এসে কন্টেন্ট পাবলিশ করতে হবে। কন্টেন্ট ক্যান বি ইন দ্য ফর্ম অফ টাইপিং, টেক্সট আকারে হতে পারে, ইমেজ আকারে হইতে পারে, আপনি লিঙ্কডিনে আপনি বড় বড় টেক্সট পাবলিশ করতে পারেন, আর্টিকেল লিখতে পারেন, আপনার ওয়েবসাইটে আপনি ব্লগিং করতে পারেন। কন্টেন্ট ইজ এভরিথিং, নট নেসেসারিলি যে আপনাকে শুধু ভিডিও দিতে হবে। আর হ্যাঁ, অ্যান্সারিং টু ইয়ার কোশ্চেন, আপনি যদি বিজনেস মাইন্ডসেটে থাকেন, আপনার যদি বিজনেসে আসার প্ল্যান থাকে, দেন ডেফিনেটলি ফর ইনক্রিজিং ইয়ার সেলফ ব্র্যান্ডিং আপনার আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করা উচিত। ওকে, আমি যদি ফাহিমুল ভাইয়ের আমরা লাস্ট 20 মিনিটসের যে ডিসকাশন, এখান থেকে যদি কিছু কিওয়ার্ড বের করে আনার চেষ্টা করি। নাম্বার 1, আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলে আইবল পাবেন, প্রচুর আইবল আপনার দিকে তাকিয়ে থাকবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার অথরিটি ক্রিয়েট হবে। সো অথরিটি ক্রিয়েট হলে যেটা হবে সেটা হচ্ছে মানে প্রচুর অডিয়েন্স বা আপনারই আশেপাশের মানুষজন আপনাকে রিলাই করা শুরু করবে, ট্রাস্ট করা শুরু করবে। আর যখন আপনি রিলাই করা শুরু করবে, ট্রাস্ট করা শুরু করবে, আপনার ভ্যালু বাড়বে। আর আপনার ভ্যালু বাড়লে আপনি যেটা করতে পারবেন, এই যে আপনি এইদার একটা ইনিশিয়েটিভ নিতে পারবেন, যে ইনিশিয়েটিভটা অ্যাপ্রিসিয়েট পাবে, বা ওই অ্যাপ্রিসিয়েশন থেকে আপনি বেটার কিছুর দিকে যেতে পারবেন। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার মোটিভেশন, যে আমরা কেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবো। সো কন্টেন্ট ক্রিয়েশন আপনি দুইভাবে বা দুইটা অ্যাপ্রোচে করতে পারেন। নাম্বার 1 হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে আইবল পেয়ে নেক্সট ইনিশিয়েটিভের দিকে যেতে পারেন, অথবা একটা ইনিশিয়েটিভ শুরু করে সেই ইনিশিয়েটিভকে গ্রোথ আনার জন্য ইনিশিয়েটিভে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। ভাই আরেকটা কথা বলছেন, আমি খুবই একমত, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য অলওয়েজ যে আপনাকে লাইট ক্যামেরা অ্যাকশন এসবে থাকতে হবে, নট নেসেসারি। আপনি কিন্তু চাইলে
রিটেন লিখেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। বিকজ আমরা জানি কন্টেন্টের 3টা ফরম্যাট, লিখেও হইতে পারে, ছবি ভিডিওতেও আসতে পারে, সেটা আমরা জাস্ট একটা লিসেনিং বা ভয়েসের মাধ্যমে কিন্তু করতে পারি। সো আমি আমার একটা ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনার সাথে। আমার কিন্তু ডিজিটাল জার্নিতে আসার শুরুটা বা এন্টারপ্রেনার হওয়ার আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে কন্টেন্ট এবং রিটেন কন্টেন্ট। আমার একটা গ্রুপ ছিল, গ্রুপটার নাম বিজনেস স্টোরি। আমি ডিসিশন নিয়েছিলাম না, আমি আপনি অ্যাগ্রি করি কোথায় দেখেন, আমি ডিসিশন নিয়েছিলাম আমি একটা স্টেজে গিয়ে একটা মার্কেটিং এজেন্সি স্টার্ট করবো। এখন মার্কেটিং এজেন্সি স্টার্ট করার জন্য আমার কি দরকার, ক্লায়েন্ট দরকার, এবং আমার একটা অথরিটি দরকার যে আমি ডিজিটাল বুঝি, মার্কেটিং বুঝি, বিজনেস বুঝি। ওই জায়গা থেকে আমি বেসিক্যালি এই গ্রুপটা ক্রিয়েট করছিলাম, নাম দিয়েছিলাম বিজনেস স্টোরি। সো অবজেক্টিভ ছিল যারা বিজনেসের সাথে কানেক্টেড তারা যেন আমার সাথে সামহাও কানেক্টেড হয়ে যায়। সো আমাদের ওই গ্রুপটাতে আমি লিখতে ভাই 21-22 হাজার পর্যন্ত মানুষ চলে আসছিল। সিম্পল গ্রুপ, লিখা, নট ভিডিও, কারণ রিটেন কন্টেন্ট কিন্তু অতটা আসলে পপুলারিটি পায় না। সো লিখতে 22,000 মানুষ আমাকে পার্সোনালি চেনা শুরু করছে। এবং আমি যখন আমার প্রথম মার্কেটিং এজেন্সি স্টার্ট করি, ওই গ্রুপ থেকে আমার প্রথম দিককার প্রত্যেকটা ক্লায়েন্ট আমি পাই। এবং আলহামদুলিল্লাহ আমি যখন জব ছাড়ি, আমার জবের যে স্যালারি পাইতাম তার থেকে 4x প্লাস 10,000 টাকা আমি বেশি ইনকাম করছি আমার এন্টারপ্রেনারশিপ জার্নি থেকে ফার্স্ট মান্থে। আর ক্লায়েন্টগুলো আসছিলেন কিন্তু আমার এই গ্রুপ থেকে। তাহলে পয়েন্টটা কিন্তু একদম অ্যালাইন হয় যে ভাই তুমি এইদার কন্টেন্ট ক্রিয়েশন করে দেন জার্নিতে আসো, নয়তো জার্নি শুরু করে এটাকে গ্রোথ আনো কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে। যে আপনাকে যেটা বলছিলাম যে আমার একটা অ্যাকুরিয়াম বা ফিশের প্রতি যে একটা প্যাশনের যে জায়গা, মানে অ্যাগ্রো, যদি এটা অ্যাগ্রো বলবো না, কারণ এগুলো হচ্ছে রঙিন মাছ, ফ্যান্সি ফিশ। সো ওই যে আমি যে বলতেছিলাম যে আমার আইদার বিজনেস ফার্স্ট দেন কন্টেন্ট, অর কন্টেন্ট ফার্স্ট দেন বিজনেস। আমার যেহেতু ওইটা একটা পছন্দের জায়গা, আমি প্ল্যান করছি যে আমি আসলে অ্যাকুরিয়াম নিয়ে, অ্যাকোয়াস্কেপিং নিয়ে কন্টেন্ট বানানো শুরু করব যদি একটু সময় বের করতে পারি। আমার প্ল্যান কিন্তু এখনই বিজনেস শুরু করেন। আমি এখন এমনই না যে এখন আমি থাইল্যান্ড থেকে প্রোডাক্ট ইম্পোর্ট এনে বিক্রি করে শুরু করব। আমি আগে কন্টেন্ট বানাবো, একটা মোটামুটি একটা অথরিটি এস্টাবলিশ করব, এরপরে আই উইল মুভ টু বিজনেস। আমি অ্যাকুরিয়ামের জিনিসপত্র বা ফ্যান্সি ফিশেস নিয়ে বিজনেসে মুভ করব। ওই যে আমার থট প্রসেসটা কিন্তু আগে কন্টেন্ট বানায়, এরপরে আমি হচ্ছে গিয়ে অথরিটি বিল্ড করে আমি প্রোডাক্টে মুভ করব। বাট 99% অফ দ্য 99% মানুষ কী করে, তার আগে প্রোডাক্ট ইম্পোর্ট করে, প্রোডাক্ট সোর্স করে, এরপরে পেজ খুলে অ্যাড বুস্টিং শুরু করে, অ্যাড প্রমোট শুরু করে, হ্যাঁ ভাই সেল তো নাই, কী করবো যায়, এবং এবার আমি কন্টেন্ট বানাই। এই যে সো আইদার মানে ইট হ্যাজ টু বি গো ফ্রম যে কোনো একটা সাইডের থেকে আর কি আসতে হবে। আর দ্য প্ল্যান নিডস টু বি লং টার্ম প্ল্যান থাকতে হবে আর কি। আচ্ছা ফাইন ভাই, আমরা তো অলমোস্ট এন্টারপ্রেনারদেরকে নিয়ে কথাবার্তা বলা শুরু করছি, বা আমরা এন্টারপ্রেনারশিপ আপনি কিভাবে শুরু করতেছেন বা আমি কিভাবে শুরু করছি। সো আমার মনে হয় আমরা এন্টারপ্রেনারদের কিছু মেসেজ দেওয়া উচিত। আজকের তারিখটা হচ্ছে সম্ভবত 28 তারিখ অগাস্ট। এই 28 অগাস্ট তারিখে অলমোস্ট কমপ্লেন পাচ্ছি আমি, মানে আমি পার্সোনালি বেশ কিছু অবজেকশন বলেন, কমপ্লেন বলেন, বা সাজেশন চাচ্ছে তারা আমাদের এন্টারপ্রেনারদের যারা আছে। সাজেশনটা কি চাই জানেন? এই 2025 সালের অগাস্ট মাসে এসে ডিজিটালে কি যেন হয়েছে, এটা তারা জানে না আসলে ডিজিটালে কি যেন হয়েছে, কি হয়েছে, কোত্থেকে নাকি এআই চলে আসছে, এআই নাকি কি করতেছে, যেটার কারণে ফেসবুকের রেজাল্ট ফ্লপ করতেছে বা ফল যাচ্ছে। মানে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন, বা এই এআই ব্যাপারটা কিভাবে কাজ করতেছে? আচ্ছা, সো যেটা হচ্ছে, যেহেতু ধরেন এটা আপনার কমপ্লেন পাচ্ছে, আমি ধরে নিচ্ছি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকের অ্যাডভার্টাইজিং নিয়ে কমপ্লেন করেছে। আমি কিন্তু বেশ কিছুদিন আগেও এই জিনিসটা নিয়ে বেশ কিছু ওয়েবিনার করেছিলাম, আমার ফেসবুকেও এটা, ইউটিউবেও এটা নিয়ে একটা ফুল একটা ডিটেলস ভিডিও আছে। আচ্ছা, ফেসবুক এখন ওরা আসলে যে মেশিন লার্নিংটা এস্টাবলিশ করতে চাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান্ড্রোমেডা। ঠিক আছে, ওরা হচ্ছে গিয়ে একটা আপনার মেশিন লার্নিং হাইপার পাওয়ারফুল মেশিন ইঞ্জিন দ্বারা হচ্ছে গিয়ে প্রিপেয়ার করতে চাচ্ছে, যেটাতে হচ্ছে গিয়ে তারা বেশ কিছু হাইপার পাওয়ারফুল সিপিইউ জিপিইউ ইউজ করে করছে আর কি। সো যেহেতু তারা একটা শিশুকে হাঁটা শেখাচ্ছে, তার একটা মেশিন লার্নিং মানে কি, তাকে তো আসলে ট্রেন করে লার্ন করায় ওকে হচ্ছে গিয়ে আপনার ম্যাচিওর করতে হবে। যেহেতু তারা একটা শিশুকে হাঁটা শেখাচ্ছে, দাঁড় করানো শেখাচ্ছে, সো যেটা করছে মেটা হচ্ছে গিয়ে এখন আপনার যেই বিজনেসগুলা অ্যাভারেজে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করতেছে। কারণ আপনার 10 মাসে 30 দিন হলে মেটা যেটা করতেছে, তাকে কিছু অ্যাভারেজ রেজাল্ট দিয়ে কিছু ইনভেস্টমেন্ট সে লার্নিংয়ে ইউজ করাতে। আমি এই জিনিসটা দেখছি আমার বিভিন্ন অ্যাডে। কোনো একটা দিন অনেকেই কমপ্লেন করে যে আজকে ভাই অ্যাড অনেক ভালো গেছে, হঠাৎ করে অ্যাডটা ফল করছে। যেই দিন আসলে ফল করে তার একটা ওয়ান অফ দ্য বিগ রিজনস হচ্ছে ওই দিন মেটা তার মেশিন লার্নিংটাকে ট্রেন করার জন্য হি অর শি বা দ্য সিস্টেম ডিড সাম এক্সপেরিমেন্টস। আমার এরকম অনেক হয় যে কোনো একদিন আমি দেখি যেদিন আমার রেজাল্ট খুব ভালো করে, রিচটা খুব লিমিটেড থাকে, একটা প্রপার নাম্বার অফ ইমপ্রেশন সার্ভ হয়, দেখা যায় যে হচ্ছে গিয়ে ওই
10টা মানুষকে দেখালে 10টা মানুষকে 3বার করে একটা দেখাইছে। যেই দিনই দেখি আমার রেজাল্ট খুব খারাপ, ওই দিন আমি মোস্ট অফ দ্য কেসেসে দেখি যে আমার রিচ আর ইমপ্রেশন অলমোস্ট ইকুয়াল। রিচ যেটা হওয়ার কথা না, রিচ আর ইমপ্রেশন যদি অলমোস্ট ইকুয়াল থাকে তার মানে কি ও ফ্রিকোয়েন্সি ইজ অলমোস্ট ওয়ান, এবং ফেসবুক হচ্ছে গিয়ে নতুন অডিয়েন্স এক্সপ্লোর করতেছে। সো এই যে এই ধরনের টেস্টিংগুলা যেটা, সো এটা আসলে খুব বেশি দিন থাকার কথা না। ওয়ান্স দ্য সিস্টেম ইজ মোর ম্যাচিওর, লার্নিংটা মোটামুটি যখন পার হয়ে যাবে, জিনিসটা আসলে স্টেবল হয়ে যাবে। এই কমপ্লেনটার আমি যেটা, এটা যদি সলিউশনও দিতে চাই, যেহেতু প্রবলেম নিয়ে কথা বলছি, সলিউশনও আচ্ছা, আমার মনে হয় আমি আরেকটা প্রশ্ন করি, সলিউশনটা আপনার জন্য দিতে বেশ সুবিধা হবে। সো ফার্স্ট অফ অল আমি একটা অডিয়েন্সকে বোঝাই জিনিসটা, সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় মিনা কার্টুন দেখছিলাম, মিনা তার টিয়া পাখিকে শেখায় আমার নাম মিঠু, আমার নাম মিঠু। সো আই হোপ আপনারা অনেকেই এটা মনে করতে পারবেন। সো এক্স্যাক্টলি ফেসবুক এখন এটাই চলতেছে, তার সেই টিয়া পাখিকে সে এখনও শেখানোর চেষ্টা করতেছে, আমার নাম মিঠু, আমার নাম মিঠু। ওই টিয়া পাখি এখনও প্রপারলি শিখতে পারে নাই দেখে আসলে এই প্রবলেমটা আমরা ফেস করতেছি। অ্যান্ড ফাহিম ভাই যেটা বললো, আমিও বলতে চাই যে এই প্রবলেমটা বেশি দিন থাকবে না, কারণ এআই বা মেশিন লার্নিং অ্যাসাপ এটা শিখে ফেলবে, আমার নাম মিঠু, আমার নাম মিঠু। আচ্ছা, আরেকটা কমপ্লেন আমরা যেটা পাই এখন, দেখেন যারা ই কমার্স ব্যবসাপাতি করে তাদেরকে আমরা বলতেছি ভাই এআই তোমার ক্যাম্পেইনের দায়িত্ব নিবে, তুমি শুধু কি করবা, সার্ভার সাইড চেক করো, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়াও, তাইলে তুমি ভালো একটা রেজাল্ট পাবা। এটা আমি তাকে একটা সলিউশন দিলাম। বাট যারা এফ কমার্স করে সে কি করবে? এটা একটা বড় কমপ্লেনের জায়গা। আচ্ছা, সো যারা এফ কমার্স করে তার মানে ডেফিনেটলি তার ওয়েবসাইট নাই, ঠিক আছে, তার মানে ডেফিনেটলি সে সেন্ড মেসেজ ক্যাম্পেইন করতেছে। আচ্ছা, এখানে দুইটা কেস, যেই বিজনেসগুলো আসলে সেন্ড মেসেজে বেশি ফোকাস করে, এখানেও কিন্তু মেশিন লার্নিংয়ের কাহিনী আছে। কীভাবে মেশিন লার্নিংয়ে আপনারা জানি যে আমরা হচ্ছে কি যখন কোনো মেসেজ আসে, ওই মেসেজগুলোকে কিন্তু আমরা কনভার্সন স্টেজ হিসেবে মার্ক করতে পারি, যে এটা কি কোয়ালিফাইড হয়েছে নাকি নন কোয়ালিফাইড নাকি পারচেস হয়েছে। আপনি যখন ওরকম 100-200 মেসেজ ফেসবুককে ডেটাটা শেয়ার করে দিবেন, ওই লিডের থেকে গিয়ে বা মেসেজ থেকে গিয়ে মার্ক করে দিবেন, আস্তে আস্তে আপনার ম্যাচুরড হওয়া শুরু হবে। আর এখন যদি বলেন যে ভাই আমি উল্টাপাল্টা মেসেজ পাচ্ছি, এটার একটা সলিউশন আছে। অনেকেই কমপ্লেন করে যে ভাই আমি তো উল্টাপাল্টা মেসেজ পাচ্ছি। এখন ধরেন আপনি সেল করছেন হচ্ছে কসমেটিক্স, আপনি সেল করেন কসমেটিক্স, অথবা আপনি সেল করেন হচ্ছে গিয়ে হেয়ার অয়েল, মেয়েদের হেয়ার অয়েল। আপনি টার্গেট করলেন ঠিকই ফিমেল, কিন্তু আপনি ভুলে ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা অন করে রেখে দিচ্ছেন। আপনি যদি ব্রেক ডাউন করেন, আপনি দেখবেন যে আপনার অলমোস্ট 60% মেসেজ আসলে ছেলেদের কাছ থেকেই আসছে, যদিও আপনি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করছেন। সো এখানে সলিউশন যেটা হচ্ছে আপনার ইনবক্স থেকে মার্ক করে দিতে হবে। এরপর হচ্ছে কি আপনার যেটা বললাম যে অ্যাডভান্টেজ প্লাস, যদি ফিমেল প্রোডাক্টটা শুধুমাত্র ফিমেলদের টার্গেট করেন আপনার একদম অরিজিনাল অডিয়েন্স ইউজ করে। এখন অরিজিনাল অডিয়েন্সটাকে আপনার বলে হচ্ছে কি সুইচ টু রেগুলার অডিয়েন্স। সো আপনি হচ্ছে রেগুলার অডিয়েন্স টার্গেট করেন, অ্যাডভান্টেজ না। থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট রাইট নাও, দ্যাট ইজ দ্য কন্টেন্ট। আপনাকে এখন আসলে কন্টেন্ট গেম অনেক স্ট্রং করতে হবে, কন্টেন্ট নিয়ে অনেক আপনার হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। ইউ নিড টু কিপ অন ডুইং মাল্টিপল কন্টেন্ট। এই যে বেস্ট অফ লাক টু ইউর দিস কন্টেন্ট ফ্যাক্টরি, ঠিক আছে, একটা খুব ভালো সময় একটা বিজনেস শুরু করছেন বলে। আপনারা যারা রাসেল ভাইয়ের ক্লায়েন্ট আছেন, ভাই কিন্তু একটা কন্টেন্টের ফ্যাক্টরি বানাইছে, আপনারা এসে কন্টেন্ট নিয়ে শুট টুট করে যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো ইয়েস, মানে ভেরি অন পয়েন্ট বিজনেস, টু বি অনেস্ট। এইটাই আসলে দ্যাটস দ্য ফিউচার। বাইরের দেশেও মাঝখানে আজকে আপনার সাথে কথা হচ্ছিল যে ইন্ডিয়ান ইউটিউবার দামিনী প্রায় অলমোস্ট 6000 স্কোয়ার ফিটের একটা জাস্ট খালি ইউজিসি বানানোর জন্যই, হ্যাঁ, ইউজিসি বানানোর জন্যই সে কিন্তু একটা স্টুডিও করছে। সো কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার মানে কিন্তু সাথে সাথে ডিমান্ড কাদের বাড়তেছে, ভিডিও এডিটরদের কিন্তু একটা হিউজ ডিমান্ড বাড়তেছে। আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চান, আমার ক্যাপকাট কোর্সটা এনরোল হয়ে নিয়েন, ঠিক আছে। সো ভিডিও এডিটিংটা কিন্তু বাড়তেছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে মিডিয়া বায়ার, যা ডিজিটাল মার্কেটিং যারা করতেছে তাদের কাজ নাই, তাদেরও অনেক কাজ বাড়তেছে, কারণ দে নিড টু আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট অ্যাজ ওয়েল। সেখানে আমরা হয়তো সামনে আরও কথা বলবো। সো সলিউশন দিতে পারছি? ওকে, আমি 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 একটু সলিউশনটা এবার খুব স্পেসিফিকভাবে বলে দিই, খুব সামারি করে। সেটা হচ্ছে লাইক আমাদের যে প্রবলেমটা ছিল, আমরা যারা ই কমার্স বিজনেস করে তাদের জন্য সলিউশনটা ইজি। তাকে আমরা বলি ভাই সার্ভার সাইড ট্র্যাক করো, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি 8, 9, 10 এখানে নিয়ে চলে যাও। এআই ভাই তোমার জন্য পুরাপুরি প্রস্তুত। তোমার পিক্সেল ম্যাচিউর হয়ে গেলে এআই তোমার কাজ করবে। অ্যাডভান্টেজ প্লাস দাও, যা মন চাই তাই করো, এআই তোমাকে কাজ করে দিবে। কিন্তু প্রশ্নটা ছিল কোথায়? এফ কমার্স যারা এফ কমার্স থেকে কাজ করে তারা করবে এটা কি? সো ফাহিম ভাই কিন্তু চমৎকার একটা সলিউশন আমাদেরকে দিচ্ছে। উনি ফার্স্টে যেটা বলছে, আপনি যখনই আপনার কাছে মনে হচ্ছে যে আপনার একটা অর্ডার আপনি পাইছেন বা একটা পারচেস হয়েছে, সাথে সাথে আপনি ক্যাটাগরাইজ করে ফেলেন আপনার মেসেঞ্জারে। এটা যদি আপনি করে ফেলতে পারেন, ম্যাটা সিগন্যাল পেয়ে যায় যে এই অডিয়েন্সটা হচ্ছে বেসিক্যালি এই বিজনেসের অডিয়েন্স, এবং সে ওইভাবে আপনার জন্য ক্যাম্পেইনগুলো সাজায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড
আপনি যখন কন্টেন্ট প্রডিউস করবেন ডেফিনেটলি আমি একটা নতুন জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে মেটা এখন এভাবে কাজ করে যে সে কন্টেন্টকে পড়ে, রিড করে। কারণ এআই এর কাজ কি? এআই এর কাজ হইলো তো বোঝা। সে কন্টেন্টকে আন্ডারস্ট্যান্ড করে এবং কন্টেন্টের ভেতর থেকে খোঁজার চেষ্টা করে যে কারা, মানে কার কাছে আসলে এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে। দ্যাট মিনস আমি সেটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনি খেজুর বিক্রি করতেছেন এক্সাম্পল, এবং খেজুর কারা কিনতে পারে? খেজুর কিনতে পারে যাদের হেলথ ফিটনেস দিয়ে কাজ করে, তারা কিনতে পারে। যারা হেলথ সচেতন তারা কিনতে পারে। আমি আমার বেবিকে খেজুর খাওয়াই, তার মানে একটা বাচ্চার বাবা মাও খেজুর কিনতে পারে। এখন আপনার যদি টার্গেটেড অডিয়েন্স হয় বাচ্চা, মানে আপনি বাচ্চা অডিয়েন্স টার্গেট করতে যাচ্ছেন, আপনার কন্টেন্টটা এভাবে তৈরি করা উচিত, স্পেসিফিকভাবে কন্টেন্টে মেনশন করা উচিত যে এই খেজুর খেলে বাচ্চার এই সুবিধা হবে, অ্যান্ড বাচ্চার বাবা মাকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। এই জিনিসগুলো আপনি কন্টেন্টে খুব স্পেসিফিকভাবে যদি মেনশন করতে পারেন, মেটা আপনার জন্য ভালো রেজাল্ট আসলে আনতে পারবে। সো কন্টেন্টের ইম্পর্টেন্স আসলেই অনেক 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 বেশি বেড়ে গেছে, এবং আমরা আমাদের এই পুরো এপিসোডে চেষ্টা করতেছি যে কন্টেন্ট গেমটা আসলে কিভাবে কাজ করে এটা বোঝার। সো আমি ফাহিম ভাইয়ের সাথে আরও গল্প করব, আমরা গসিপ করব, এবং এই গসিপের মাধ্যমে আমরা আরও ফাহিম ভাইয়ের ভেতর থেকে মানে আরও অনেক কিছু বের করে আনার চেষ্টা করব। ওকে, সো ফাহিম ভাইয়ের কাছে আমার নেক্সট প্রশ্ন। আমরা চলে আসলাম এআই এর দুনিয়ায় 2025 সাল, এবং আমার কাছে মনে হয়েছে মানে 2025 সালে এআই এর যে রেভুলেশন, এটা আমরা খুব সম্ভবত 2024-ও এতটা ট্রিগার্ড হই নাই, যে আমরা ফিল করতেছি আমাদের জব থাকবে কি না, ভবিষ্যতে আমার কাজ থাকবে কি না। তো এই জায়গা থেকে আমাদের কিভাবে মেন্টালি রেডি হওয়া উচিত ভবিষ্যতের জন্য? আচ্ছা, এই আপনি যে প্রশ্নটা পান, আমার ইনবক্সও হিউজ ভরা। যেমন ধরেন থাকে যে ভাই এআই তো চলে আসছে, এসইও শিখে কি কোনো লাভ আছে, ডিজিটাল মার্কেটিং শিখে কি কোনো লাভ আছে? আমার প্রশ্ন হচ্ছে ভাই তাহলে কি শিখবেন? ঠিক আছে, বাট হ্যাঁ, কোশ্চেনটা আসাটা খুবই নর্মাল, যে আসতেই পারে যে যেহেতু এআই আসলে অনেক কিছু করে দিচ্ছে, এটা কি শেখা উচিত কিনা। এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই। যেমন ধরেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং বলেন, গুগল অ্যাডভার্টাইজিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এই জিনিসগুলো না, ইভেন এসইও, এই জিনিসগুলো ছিল, আছে এবং আজীবন থাকবে। দ্য ওয়ে অফ ওয়ার্ক উইল অনলি চেঞ্জ। এসইও যতই বলুক যে এসইওর আসলে এআই ইয়া করে দিবে, কখনোই না। মানে এসইও উইল অলওয়েজ বি দেয়ার। আপনার আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন আসতেছে, আপনি চ্যাট জিপিটিতে রেফারেন্স আসতেছে, বাট স্টিল আপনার টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও কিন্তু আপনাকে ওয়েবসাইটে করতে হবে। আচ্ছা, এখন এখানে যে এক্সাম্পলটা যেটা বলতেছি, যে কাজের ধরন চেঞ্জ হবে। ফেসবুক এআই আসা মানে কি? ফেসবুকও স্ট্রং হওয়া। ফেসবুকতে ডেফিনেটলি এআই অ্যাডাপ্ট করতেছে, গুগল ডেফিনেটলি এআই অ্যাডাপ্ট করতেছে। তাইলে তার মানে এইটার প্রশ্নের অ্যান্সার তো এরকম যে এআই আসলে ফেসবুক গুগল কখনো যাচ্ছে না। ফেসবুক গুগলের অ্যাডভার্টাইজিং উইল অলওয়েজ বি দেয়ার। এখন কথা হচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটিয়ারের কি প্রয়োজন আছে কিনা, যারা ধরেন যে সার্ভিস লেভেলে কাজ করে, অন্ট্রপ্রেনার তো ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। তার জন্য জিনিসটা যত সহজ হচ্ছে তত সুবিধা, সে নিজে থেকে করতে পারে। এখন দেখেন যে আসলে এআই কি ডিজিটাল মার্কেটিয়ারদেরকে রিপ্লেস করে দিবে কিনা, এটার অ্যান্সারটা আমি আপনাকে আসলে একটা এক্সাম্পল দিয়ে বলি। আমার হচ্ছে কি একটা ইউকের একটা ক্লায়েন্ট ছিল, ইউকের ক্লায়েন্ট, তারা হচ্ছে কি ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ইউকেতে কাজ করে। সো সে হচ্ছে গিয়ে একটা ওয়েবিনার করবে 1-to-1 মেন্টরিংয়ের জন্য। সো ওয়েবিনারটাতে হচ্ছে গিয়ে, ওয়েবিনারটা ফ্রি, বাট যারা হচ্ছে গিয়ে ওখান থেকে কনভার্ট হবে তাদের 1-to-1 মেন্টরিং ফি হচ্ছে গিয়ে $1,500 ফর 2 months। আচ্ছা, তার কাজটা নিলাম আমি, কাজটা নিয়ে কাজটা শুরু করলাম। তার হচ্ছে গিয়ে 20 দিনে 15 দিনে বাজেট ছিল হচ্ছে গিয়ে $2,500। কাজটা শুরু করার পরে দেখতেছি তার ক্রিয়েটিভও ভালো, কন্টেন্টও ভালো, একদম বেস্ট প্র্যাকটিস ইউজ করে সব কিছু সেট আপ করছি। দেখতেছি যে আপনার একটা 2 দিন গেল, 3 দিন গেল, প্ল্যানিং দিলাম, আপনার অলমোস্ট প্রায় $30 $35 করে পার লিডে খরচ পড়ে যাচ্ছে। ঠিক আছে, পার লিডে খরচ পড়ে যাচ্ছে। ভাই এআই তো সবই জানে, তাহলে আমার লিডের খরচ এত কেন আসতেছে? সবকিছু আমি তো সবকিছু ঠিক মতো করছি, তাহলে আমার লিডের খরচটা কেন এত আসতেছে? আচ্ছা, সো পরে হোয়াট উই ফিগার্ড আউট ইজ দ্য অ্যাড অ্যাকাউন্ট যেটা আসলে ইউজ করা হচ্ছিল, দ্যাট ওয়াজ এ ভেরি ফ্রেশ অ্যাড। পিক্সেল ওয়াজ নট ম্যাচিউরড। সো এখন আমরা কি করছি যে তার অলমোস্ট প্রায় শেষ, টাইম পিরিয়ড শেষ। এখন আমরা যেটা করছি, ওই ক্যাম্পেইনগুলোকে শিফট করে নিয়ে গেছি আরেকটা ম্যাচিউরড একটা অ্যাড অ্যাকাউন্টে নিয়ে গেছি। আমরা যেটা করছি হচ্ছে গিয়ে আরেকটা ল্যান্ডিং পেজ ভিউ আরেকটা ক্যাম্পেইন করছি। করার পরে লাস্ট 7 days-এ আমরা পার লিডে $4 করে খরচ হয়েছে, অলমোস্ট 120টার মতো লিড ক্লায়েন্টকে দিতে পারছি। ক্লায়েন্ট লাস্টে গিয়ে মোটামুটি একটু হ্যাপি হয়েছে। প্রথমে তো খুবই প্যারা দিচ্ছিল। আচ্ছা, এআই যদি সব কিছু করতে পারে, এআই কি কখনো আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন নিয়ে আরেকটা অ্যাড অ্যাকাউন্টে বসাতে পারবে?
তার মানে দ্যাট ইভেন এটা যে একটা প্রবলেম, এটা যে একটা এটাও তো এআই বুঝতো না, এটা একটা মানুষই কিন্তু বুঝতে পারছে। দ্যাট স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন, এই ডিসিশনগুলো আপনাকে নিতে হবে। ঠিক আছে, আপনার এআই আপনার এক্সিকিউশনে হেল্প করবে। আগে আমি 3টা ক্লায়েন্টের কাজ করতাম, এখন আমি 6টা ক্লায়েন্টের কাজ করতে পারি। আগে আমার একটা গুগল অ্যাডসের একটা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করতে আমাকে আধা ঘন্টা 45 মিনিট সময় আমাকে স্পেন্ড করতে হইতো, এখন আমি তার অর্ধেক সময়ে করে ফেলতে পারতেছি। 3টার জায়গায় 6টা ক্লায়েন্টের আমি কাজ করতে পারতেছি। এআই ইজ আ ব্লেসিং ফর মি, কিন্তু ফর মি মানে একটা ভালো কেস স্টাডি কিন্তু আমরা হ্যাঁ। জানতে পারলাম আজকে। এআই ইজ আ ব্লেসিং ফর মি। এখন আবার এটা আবার আমি ধরেন 6টা কাজ করতে পারতেছি, তার মানে আমি 3 জনের কাজ খেয়ে দিছি। এই মানুষটা তো ক্লায়েন্টটা তো এই আরো কেউ না কেউ করতো, যে ধরেন সার্চ ক্যাম্পেইন মানে যে ধরেন পেজ লাইক ক্যাম্পেইন করতো $20, আই উইল ডু পেজ লাইক ক্যাম্পেইন ফর ইউ, $20, $30, $40, ওই কাজগুলোতে হ্যাম্পার আসতেছে। সো এআই উইল হেল্প ইউ এক্সিকিউটিং ইউর ওয়ার্ক, আপনার কাজ করে দিতে সুবিধা করবে, বাট আপনাকে কি করতে হবে, যে আপনার যে স্ট্র্যাটেজিটা, এটা দিস উইল অলওয়েজ বি দেয়ার। সো আপনি যদি আসলে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার ভালো করতে চান, ইউ নিড টু, আপনাকে চিন্তা করতে হবে বিজনেস এন্ডে কনসালটেন্ট হিসেবে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি নিজেকে শুধুমাত্র মিডিয়া বায়ার মনে করে সারাদিন যদি অ্যাড ম্যানেজারে বসে থাকেন, তাহলে আপনার ঝামেলাস। আপনাকে বসে থাকতে হবে কোথায় জানেন? আপনাকে বসে থাকতে হবে ক্লায়েন্টের প্রফিট পিএনএল অ্যাকাউন্ট নিয়ে, যে তার আজকের দিনে কি কি বেশি বিক্রি হয়েছে, তার কি কি সেল হচ্ছে। আপনাকে ক্লায়েন্টের বিজনেসে ঢুকতে হবে। আপনি যদি ক্লায়েন্টের বিজনেসে ঢুকতে পারেন, সেক্ষেত্রে এআই মানে আপনার আসলে ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার এহেড। আচ্ছা, তো ফাহিম ভাই বেসিক্যালি একটা কেস স্টাডি শেয়ার করলো আমাদের সাথে। তো আমি চাচ্ছিলাম, মানে যেহেতু উনি একজন টেকনিক্যাল মানুষ, টেকনিক্যালি কাজ করে, প্র্যাকটিক্যাল কাজ করে, অ্যান্ড ক্লায়েন্টকে সার্ভ করে পাশাপাশি। সো আমরা বেসিক্যালি টোটাল লাস্ট 10 মিনিটের আমাদের ডিসকাশন থেকে 2টা কিওয়ার্ড পাইছি আমি। নাম্বার 1 কিওয়ার্ড হচ্ছে, আপনি লাইক ধরেন, এটা আমি তাদেরকে বলতেছি যারা অন্টারপ্রেনার অথবা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করেন, স্পেশালি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, ইভেন গুগল অ্যাড, যে কোনো অ্যাড নিয়ে যারা কাজ করেন, মানে মোট কথা আপনি যদি মিডিয়া বায়ার হয়ে থাকেন, এই মেসেজটা আপনার জন্য। আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি ম্যাচিওর না হয়, আপনার পিক্সেল যদি ম্যাচিওর না হয়, আপনার রেজাল্ট ফ্লপ করতে পারে বা ফল করতে পারে। দ্যাট মিনস এখান থেকে আমাদের যেটা লার্নিং সেটা হচ্ছে, ডেফিনেটলি আমরা অলওয়েজ ট্রাই করবো আমাদের অ্যাড অ্যাকাউন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ম্যাচিওর করে ফেলার, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের পিক্সেলকে ম্যাচিওর করার। সো এই দুইটা জিনিস ম্যাচিওর হলে আমরা বেটার রেজাল্ট পাওয়া শুরু করি। দ্যাট মিনস আপনি একটা নতুন ক্লায়েন্ট ডিল করতে গিয়ে তার অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল সবই যদি নতুন হয়, ওখান থেকে আপনি হয়তো রেজাল্ট বের করাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সো এই ভুলটার জন্য আপনার না হয়, আমরা আপনাকে এখনই আগাম সতর্কবার্তা দিয়ে দিলাম। আর নাম্বার 2 আরেকটা যে আমি শিখতে পারলাম সেটা হলো, আপনি এআই, যেহেতু আমরা কথা বলতেছি এআই নিয়ে, আমরা এখন 3 জন একার কাজ করি। আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা ইউটিউব চ্যানেল রান করি, যে ইউটিউব চ্যানেলটা পুরোটা অটোমেশনে চলে। এটার স্ক্রিপ্টও এআই লিখে, এটার ভিডিও ফুটেজও এআই বানায়, আমার চেহারা দিয়ে ভিডিও তৈরি করি আমরা, সেটাও এআই বানায়। আমি ইংরেজিতে কথা বলি, আমার কথাও এআই বানায়। ইভেন আমার ভিডিওগুলো এডিটও এআই করে, পোস্টও এআই করে। দ্যাট মিনস আমি একাই কিন্তু, মানে 5 জনের জব আমি একাই করতেছি। হয়তো আমি একা করতেছি না, আমার কোনো টিমমেট করতেছে, বাট 5 জনের জব সে একা করতেছে। এর মানে দাঁড়াইলো, এআই আপনার জব খাবে না, বাট আপনি যদি এআই স্কিল না হন, এআইকে অ্যাডাপ্ট করতে না পারেন, সেই অ্যাডাপ্টেশন না করাটা আপনার জব খেয়ে দিতে পারে। সো ওই 5 জনের, মানে যে একজন 5 জনের কাজ করবে, এই একজনটা আপনিই হবেন। সো এই মাইন্ডসেট রাখলে ডেফিনেটলি আপনার জব এআই কখনোই রিপ্লেস করতে পারবে না, বা আপনাকে এআই রিপ্লেস করতে পারবে না। সো আমরা আবার চলে যাচ্ছি ফাহিমুল ভাইয়ের কাছে আমাদের আবার নেক্সট প্রশ্ন নিয়ে। ফাহিম ভাই, আমার কাছে আরেকটা প্রশ্ন চলে আসছে। তো আমি কিন্তু আপনার সাথে বসার আগে আমি অনেক ছোটোখাটো একটা রিসার্চ করে আমি অডিয়েন্সের কাছ থেকে প্রশ্ন রেখে দিয়েছিলাম। আমি চাইছিলাম যে কিছু কঠিন কঠিন প্রশ্ন আপনার কাছ থেকে আমরা উদ্ধার করব। সো আমাদের নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে, যেহেতু যুগ এআই এর এবং অন্টারপ্রেনাররা এই জিনিসটা কিন্তু সাফার করতেছে, আমরা অলরেডি কথাবার্তা বলছি। এখন কোনো একজন অন্টারপ্রেনার যদি এই এআই যুগে ডিজিটালকে বাগে আনতে চায়, বা সে তার অনলাইন প্রেজেন্সটা ক্রিয়েট করতে চায়, অথবা এমন হইতে পারে যে যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে, তারাও তো কিন্তু একটা সময় জানতো যে আমি এটা শিখবো, এটা শিখবো, এটা শিখবো। এখন সে কী শিখবে? তাহলে আমাদের প্রশ্ন 2টা। একটা হচ্ছে, এই এআইকে ইন্টিগ্রেট করে যারা অলরেডি অন্টারপ্রেনার তারা কি করবে, বা তাদের ডিজিটাল প্রেজেন্সকে কিভাবে তারা দেখবে, আর হচ্ছে যারা নতুন ডিজিটাল মার্কেট শিখতে চায় তারা আসলে কি মাইন্ডসেট রাখবে? আচ্ছা, এখানে আপনার উত্তরটা আমি 2টা ভাগে দেই, 2টা পার্টে দেই। একটা, আপনি বলছেন যে যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছে, অন্টারপ্রেনার্স, এআই যুগে তারা আসলে কি বিষয়টা মাথায় রাখবে। এখানে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, এবং অনেক জায়গাতেও দেখছি, অনেক গুরুরাও সেম জিনিসটাই বলে, যেটা হচ্ছে যে আপনি যখন অনলাইনে কোনো বিজনেস শুরু করতে চাচ্ছেন, সেটা শুধু অনলাইনে, আপনি যেই জায়গাতেই আসলে বিজনেসটা শুরু করেন, 2টা জিনিসে আসলে আপনাকে খুব বেশি ফোকাস করতে হয়। নাম্বার 1 ইজ প্রোভাইডিং ভ্যালু।
আপনাকে ভ্যালুটা প্রোভাইড করতে হবে। নাম্বার 2 হচ্ছে ট্রাস্ট। আপনাকে ট্রাস্ট গেইন করতে হবে। এখন আমরা নতুনরা যারা অনলাইনে বিজনেস শুরু করতেছে, তারা না বিজনেসটাকে একটা মানি আর্নিং মেশিন হিসেবে চিন্তা করে যে আমি বিজনেস শুরু করব, আমি 1,000 টাকা খাটাবো, আমি 1,200 টাকা রিটার্ন এখান থেকে জেনারেট করব। দে ডোন্ট থিঙ্ক ইন দ্য লং রানে চিন্তা করে না এবং ভ্যালুটা চিন্তা করে না। এখন একটা জিনিস দেখেন, আপনি যখন হচ্ছে গিয়ে কোনো মানুষকে একটা প্রাইসে, আমি একটু র্যান্ডম একটা এক্সাম্পল দিই, ধরেন যে আমার একটা 600 টাকার যে একটা ধরেন একটা XYZ একটা কোর্স আছে, ওই কোর্সে আমি মানুষকে আসলে যেই ভ্যালুটা দিচ্ছি, আমি কি পারতাম, আমি চাইলেও কিন্তু ধরেন যে তার অর্ধেক ভ্যালু দিয়ে আমি জিনিসটাকে তুলে চলে আসতে পারতাম। তাহলে যেটা হইতো, আমি হয়তো শর্ট টার্মে একটা বিজনেস করতে পারতাম। আমি হয়তো 6 মাস, 5 মাস, 6 মাস একটা বিজনেস করে একটা অ্যামাউন্ট একটা কালেক্ট করে ফেলতে পারতাম। বাট আমি যেহেতু মানুষটাকে ভ্যালু দিচ্ছি, সে কি করতেছে, সে আমার ওই প্রোডাক্টটা পারচেস করছে, করে সে পরবর্তীতে আমার আরেকটা প্রোডাক্ট সে কিন্তু নিবে। হি ইজ টার্নিং ইনটু মাই রিটার্নিং কাস্টমার। সো এই রিটার্নিং কাস্টমার কনসেপ্টটা যদি কোনো অনলাইন বিজনেস ধরতে পারে, বুঝতে পারে, হি উইল ডেফিনেটলি ডু গুড। আপনাকে যদি রিটার্ন ইউজার বাড়াইতে হয়, তাইলে আপনাকে কি করতে হবে, বেটার কাস্টমার সার্ভিস দিতে হবে, বেটার প্রোডাক্ট কোয়ালিটি দিতে হবে, আপনাকে বেটার কাস্টমার সাথে কমিউনিকেট করতে হবে, আফটার সেল সার্ভিস দিতে হবে। সো ফোকাস অন ওয়ান থিং, আপনি কীভাবে রিটার্নিং কাস্টমার বাড়াবেন, এটা যদি আপনি মাস্টার করতে পারেন, আপনার বিজনেসের বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি আসলে সর্টেড হয়ে যাবে। সো প্রোভাইড ভ্যালু। এরপর হচ্ছে কি দ্য ট্রাস্টটা নিয়ে আমরা যে শুরুর দিকে একটা কিন্তু কথা বলতেছিলাম রিগার্ডিং হচ্ছে কি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, কন্টেন্ট ক্রিয়েশন। এই ট্রাস্ট কন্টেন্ট ক্রিয়েশন থেকে কিন্তু, কন্টেন্ট ক্রিয়েশন নট নেসেসারিলি যে আপনাকে আসলে কন্টেন্ট ক্রিয়েট করে ট্রাস্ট গেইন করতে হবে। এখন একটা কনসেপ্ট আসলে খুব পপুলার হচ্ছে, দ্যাট ইজ ফাউন্ডার লেড বিজনেস। যারা দেখবেন যে বেশ কিছু এক্সাম্পল আছে, ন্যাচারো, ঘরের বাজার, তারপর হচ্ছে আদার্স যে বিজনেসগুলা, দে আর ভেরি পপুলার বিকজ দ্য ফাউন্ডার ইজ দ্য ফেস অফ দ্য বিজনেস। ইলন মাস্ক, স্পেসএক্স, তারপর হচ্ছে কি মার্ক জাগারবার্গ, দে আর দ্য ফাউন্ডার, কিন্তু ফেস হয়ে তারা বিজনেসে আসছে। আপনি যদি ব্র্যান্ডটাকে ওভাবে করে বিল্ড করতে পারেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি ওই লেভেলে স্ট্রং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ট্রাস্ট আপনার ইজিলি চলে আসলো। তো আপনার ট্রাস্ট আসলো, ভ্যালু আসলো, ইউ আর গুড টু গো ইন দ্য অনলাইন বিজনেস। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড যেটা হচ্ছে, আপনি যদি বললেন যে যারা এখন ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, আমি একটা কথাই বলবো, বিজনেস বুঝতে হবে। আপনি বিজনেস করেন না করেন, আপনি সার্ভিস দেন যাই দেন, আপনাকে বিজনেস বুঝতে হবে। আইদার আপনার নিজের বিজনেস করলে নিজের বিজনেস বুঝতে হবে, অথবা আপনি যদি ক্লায়েন্টের বিজনেস করেন, ক্লায়েন্টের বিজনেস বুঝতে হবে। এই জিনিসটা যারা নতুন শিখতে চায় তারা আসলে নিতে পারে না, যে ভাই আমি কিভাবে বিজনেস বুঝবো। তারা কি করে, আমরাও নর্মালি এটা যেটা করি, এটা আমাদেরও আসলে একটা ফল্ট, আমার আপনার মতো যারা ট্রেনিং করাই, আমরাও না আমাদের ধরেন যে কোর্স কারিকুলামটা অনেকটা ফোকাস করে ফেলি আসলে টুলস। কারণ মানুষ আসলে ওটাই চাচ্ছে যে ভাই সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে করবো, টুলস কীভাবে শিখবো। বিজনেস আমি চেষ্টা করতেছি এখন থেকে একটু বিজনেস জিনিসগুলা, ডিরেক্ট কেস স্টাডিগুলো আনার জন্য। এগুলা কিন্তু আমরা আসলে খুব বেশি একটা শিখাতে পারছি না। স্টুডেন্টরা বিজনেস বুঝতেছে না, তারা খালি টুলস জানে, কীভাবে অ্যাড রান করতে হয়, কীভাবে আপনার গুগলে অ্যাড রান করতে হয়, টিকটকে অ্যাড রান করতে হয়, বিজনেসটা বুঝে না। এখন বিজনেসটা কেন বুঝে ইম্পর্টেন্ট, আমি এটাও আপনাকে আরেকটা কেস স্টাডি দিয়ে বলি। আমার একটা ফিলিপাইনের একটা অটোমোটিভের একটা ক্লায়েন্ট আছে, কার রিপেয়ার। ওটা হচ্ছে গিয়ে পাসাই সিটিটার নাম হচ্ছে পাসাই সিটি। হিউজ তাদের একটা ওয়ার্কশপ। এখানে হচ্ছে গিয়ে আপনার আমি যেটা দেখলাম যে ওই ওয়ার্কশপে দ্যাট প্লেস ইজ এ ট্যুরিস্ট এরিয়া। ওখানে মানুষজন যারা ফিলিপাইনে যারা ঘুরতে যায়, তারা হচ্ছে গিয়ে ওই এরিয়াটাতে থাকে। তার মানে এই যে বিজনেসটা আমাকে বুঝে আমি কি ফাইন্ড আউট করলাম, দ্য ট্যুরিস্ট পিপল আর দ্য অডিয়েন্স। ট্যুরিস্ট পিপলরা কি আপনার ব্র্যান্ড সম্পর্কে আগে থেকে জেনে আসবে? আপনার ফিলিপাইনে কোন গাড়ির মোটর ব্র্যান্ড অনেক ভালো, তারা কি এটা জেনে আসবে না। তারা কি করবে, তারা ধাপ করে কিন্তু গুগল সার্চটা বেশি ইউজ করবে। আর ইমার্জেন্সিতে পড়তেছে, দে উইল সার্চ যে টায়ার রিপেয়ার, ফ্ল্যাট টায়ার রিপেয়ার। তার মানে ওই বিজনেসের কি একটা বড় পোর্শন কিন্তু যাওয়া উচিত সার্চে। এখন আপনি যদি মুখস্থ করেন, খালি টুল শিখেন, আপনি করবেন কি, আপনি ফেসবুকে অ্যাড রান করতেছেন, গুগলেও হয়তো আপনি ইউটিউবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার চেষ্টা করতেছেন, বাট ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে তো লাভ নাই। আপনি এই বিজনেসের জন্য ব্র্যান্ড অ্যাওয়ার করে কী করবেন? এই যারা ট্যুরিস্ট আড্ডা হচ্ছে কি আপনার ওটার অডিয়েন্স। এটা গেল একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমি বলি, কেন আমি তখন বলতেছিলাম যে নতুনদের আসলে বিজনেসের সেলস ডেটার উপরে বেশি বসে থাকা উচিত।
আমি ওই বিজনেসের সেলস নাম্বার দেখতেছিলাম যে তাদের যে আপনার রিপেয়ার মেইনটেন্যান্স সার্ভিস হয়, যেটাকে আমরা বলি রেগুলার রিপেয়ার, ওটাকে ওরা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স সার্ভিস বলে। আমরা নর্মালি সার্ভিসিং করি না 2 মাস পর পর গাড়ির যে সার্ভিসিং করি। সো আমরা যখন অ্যাড রান করছিলাম ফেসবুকে, আমাদেরকে ওনার দিছিল হচ্ছে গিয়ে পাজারু গাড়ির, ট্রাক দিছিল, এসইউভি, এগুলার কন্টেন্ট দিয়ে আমাদেরকে বলতেছিল যে সার্ভিসিংয়ের অ্যাড রান করো। আমরা রান করছি, করে যখন তার সেলস ডেটাতে গিয়ে দেখতেছি যে তার লাস্ট 5-4 মান্থসে সেদান গাড়ি, যেগুলো হচ্ছে প্রাইভেট কারের সার্ভিসিং সবচেয়ে বেশি হয়, কিন্তু সে আমাদেরকে কন্টেন্ট দিয়ে রাখছে জিপ গাড়ি, পাজেরো গাড়ি, এবং উই আর নট গেটিং গুড রেসপন্স। কারণ আমি যদি সেলস ডেটাটা না দেখতাম, যে আমি যদি ওখানে না দেখতাম যে আপনার তার সেদান গাড়ির সার্ভিসিং সবচেয়ে বেশি হচ্ছে, আমি কিন্তু এই অ্যাডগুলোই রান করে যাইতাম। পরে ওটা দেখার পরে আমি ওনারকে আজ করলাম যে উই নিড কন্টেন্ট ফর সেদান কার আমাদের কন্টেন্ট দাও। কন্টেন্ট দিল। আগে দেখা যেত আপনার কস্ট পার লিড ছিল হচ্ছে পেসোতে, তো কস্ট পার লিড ছিল হচ্ছে আপনার 70 পেসো করে, সেদান গাড়ি দিয়েছি 23 পেসো, 20 পেসো, 18 পেসোতে নেমে আসছে, 60% মিনিমাইজ। এই যে বাট বিজনেসটা যদি না বুঝে কেউ, বিজনেসে অনেকে ঢুকতে চায় না বিজনেসে, আরে ভাই বিজনেস মানে আপনার আসলে উচিত, আপনি যদি মিডিয়া বায়ার হন, অ্যাড লেভেল স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, মোস্ট অফ ইউর টাইম ইউ শুড স্পেন্ড অন দ্য পিএনএল অ্যাকাউন্ট, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে থাকা উচিত, রাদার দেন অ্যাড ম্যানেজার। আপনি এইটা যদি আপনি মাথায় আনতে পারেন যে আমি অ্যাড ম্যানেজারের টাইম কম স্পেন্ড করবো, আমি বিজনেসের ডেটাতে টাইম বেশি স্পেন্ড করবো, তাহলে আপনার হচ্ছে গিয়ে ইউ ক্যান সাস্টেন ইন দ্য মার্কেট। ওকে, আমরা ইম্পর্টেন্ট 2টা কিওয়ার্ড পাইছি আমি আপনার লাস্ট 5 মিনিটের ডিসকাশন থেকে। সো আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে কিওয়ার্ডগুলো মেনশন করি। প্রথমত, আপনি যদি একটা বিজনেস আসতে চান, অথবা আপনি যদি একটা মিডিয়া বায়ার হয়ে থাকেন, বা আপনি নিজের বিজনেস না হোক, অন্য কারো বিজনেসে আপনি সময় স্পেন্ড করেন বা মিডিয়া বাইংয়ের জন্য কাজ করে থাকেন, আপনাকে বেসিক্যালি পুশ অ্যান্ড পুল মার্কেটে ফোকাস করা উচিত। সো ভাইয়া যেটা বারবার আমাদেরকে বললেন সেটা হইলো, আপনি যতক্ষণ পর্যন্ত পুল মার্কেটটা ক্রিয়েট করতে না পারবেন। হোয়াট ইজ পুল মার্কেট? লাইক ধরেন আমি এইভাবে চিন্তা করি যে আপনি একটা মাছ ধরতে গেলেন, তো মাছ ধরার 2টা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে আপনি বড়শি দিয়ে মাছ ধরতে পারেন, আর একটা হচ্ছে আপনি পুকুরে নেমে একদম মাছ ধরার জন্য দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে পারেন। যখনই আপনি ঝাপাঝাপি করবেন, আপনি দেখবেন মাছ কিন্তু আপনাকে দেখে উল্টা পালাবে। আর যখন আপনি বড়শিতে একটা খাবার দিবেন, সেই মাছ কিন্তু আপনার কাছে সিম্পলি চলে আসবে। দ্যাট মিনস বিজনেসটা বোঝা। আসলে মার্কেটের প্রবলেমটা কি, যেটা ভাই বললো যে সিডান গাড়ির প্রবলেম ছিল, বা দিয়ে রাখছে পাজারো গাড়ি, মানে ডিমান্ড তো সিডার গাড়ির, কিন্তু দিয়ে রাখছে পাজারো গাড়ির কন্টেন্ট। আপনাকে ওই পুকুরের আসলে প্রবলেম কি, ওই মার্কেটের আসলে প্রবলেম কি, এক্স্যাক্টলি বিজনেসটা বুঝতে হবে। এই বিজনেসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি পুল মার্কেটটা ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ নট। সো যখনই পুল মার্কেট ক্রিয়েট করতে পারবেন, তখনই আসলে আপনি অ্যাজ এ মিডিয়া বায়ার ভালো ক্যাম্পেইনগুলো করতে পারবেন। সো এটি হলো নাম্বার 1। আর ভাইয়া একটা জিনিস যেটা বললো সেটা হইলো আপনার ওভারঅল সব জায়গায় একটা প্রেজেন্স ক্রিয়েট করা। যেমন ধরেন ভাইয়া যেটা বললো, আপনি ফিলিপাইনে একটা এক্সাম্পল দিল, কেস স্টাডি শেয়ার করলো আমাদের সাথে, যে ওখানকার ট্যুরিস্টটা বাহির থেকে আসে। ট্যুরিস্ট কিন্তু বাহির থেকে এটা জেনে আসে না যে এখানে কে সার্ভিস দিচ্ছে। ইভেন আমারও একসময় হয়েছে যে আমি বাইক চালাচ্ছিলাম একদিন রাতের বেলা, বাইক চালাতে চালাতে আমি গুলশানের একটা স্পেসে আমার বাইক হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এখন আমি বাইক, তখন বাজে রাত অলমোস্ট 11:30 আমি কোথাও কোনো ধরনের মানুষ খুঁজে পাচ্ছি না। আমি সিম্পলি গুগলে গেছি, সার্চ করছি, দেখলাম যে গুগলেই বেশ কিছু আশেপাশে রিপেয়ারিং শপ আমাকে গুগল সাজেস্ট করতেছে। তো এখন এই সাজেশনের ফলে আমি কিন্তু একটা রিপেয়ারিং শপে কল করলাম, তাকে আসতে বললাম, সে আসতে চায় নাই, আমি তাকে পয়সা বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পর সে আসতে চাইলো, দেন আমার সে প্রবলেমটা সলভ করে দিল। তাকে আমি কেন পাইলাম? বিকজ তার প্রেজেন্সটা আসলে ওই সময় গুগলে ছিল বলে আমি তাকে খুঁজে পাইছি। সো এই জন্য আমি মানে ভাইয়ার কথার সাথে অ্যাগ্রি হয়ে যেটা বলবো, যে আমরা কিন্তু বাংলাদেশে সবসময় যেটা করার চেষ্টা করি, ফেসবুককেই আমাদের সব কিছু মনে করে আমরা ফেসবুকে আমাদের সমস্ত প্রেজেন্স রাখার চেষ্টা করি। বাট আমরা আসলে শুধু ফেসবুকে আমাদের প্রেজেন্সটা না রেখে, আমরা যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের পোর্টফোলিওগুলোকে রাখতে পারি, বা আমরা যদি আমাদের সোশ্যাল প্রুফগুলো রাখতে পারি, বা আমরা যদি কন্টিনিউয়াসলি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে পাবলিশ করতে পারি, আই গেস এখান থেকে আমাদের ভালো। ভাই আরেকটু অ্যাড করার একটা বিষয় আছে, এটা জিনিসটা আবার ঢালাও ভাবে জিনিসটা যে এমনও তাও না, মানে আপনি আসলে সব বিজনেসকেই যে আসলে সব প্ল্যাটফর্মে যেতে হবে তাও কিন্তু নট নেসেসারিলি। এটা আসলে আপনাকে বুঝতে হবে। মানে এখন আপনি ধরেন যে জোর করে আপনার বিজনেস যদি গুগলে একদমই ফিট না হয়, আপনার আসলে গুগলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জোর করে আসলে টিকটকে যাওয়ার প্রয়োজন নেই। আপনার বিজনেসটা যদি নেচারটা ওরকম হয় যে না, আপনার মনে হয় যে আপনার এটা ভালো করবে, সেক্ষেত্রে ইউ শুড ডেফিনেটলি এক্সপ্লোর। এখন ধরেন আপনি স্যাস প্রোডাক্ট নিয়ে B2B বিজনেস নিয়ে কাজ করেন, আপনি তো ধুমায় ফেসবুকে অ্যাড দেওয়া হচ্ছে, আমার মতে আপনার বাজেট রেশিওটা গুগলে থাকাটা বেটার। সো ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট আর কি, যে আপনার আসলে প্রোডাক্টের নেচারটা কীরকম সেটার উপরে অনেকটা ডিপেন্ড। এই জায়গায় আমার একটা ইন্টারেস্টিং গল্প মনে পড়ছে। আমার এক স্টুডেন্ট, সে একদিন একটা স্টোরি বলতেছিল আমাকে। সে যেটা বললো যে ভাই, আমি
একটা ডিফারেন্ট টাইপের ব্যবসা করি। তাই আমি বললাম কেমন ডিফারেন্ট টাইপের ব্যবসা? বলে কি আমি ভাই বাবুর্চি সাপ্লাই দিই। হ্যাঁ বাবুর্চি সাপ্লাই দেয়। আমি বললাম কোথায় বাবুর্চি সাপ্লাই দেন বা ক্লায়েন্ট কোথায় পান? বলে ভাই ক্লায়েন্ট করতে গেছে আমি নিজেও জানি না, আমি সিম্পলি গুগলে গেছি, একটা প্রোফাইল খুলে রাখছি বাবুর্চি, কারণ গুগলে আপনি দেখবেন যে যারা বাবুর্চির কাজ করে আপনি এই ধরনের কিন্তু কিওয়ার্ড নিয়ে কেউ কাজ করে না বা ওরা গুগলে প্রেজেন্স থাকে না, সে গুগলে সিম্পলি একটা প্রেজেন্স ক্রিয়েট করে রাখছে। মানুষ যখনই বাবুর্চির জন্য সার্চ করে গুগল, ইভেন আপনি এখনও সার্চ করলে পাবেন, দেখবেন যে তার কন্ট্যাক্ট নাম্বার চলে আসে, তার একটা পোর্টফোলিও চলে আসে। তো সে কিন্তু ভেন্ডরও না, সে কিন্তু বাবুর্চিও না, সে কিচ্ছু না, সে নর্মাল একটা জব করে। প্রতিদিন তার কাছে হোয়াটসঅ্যাপের প্রচুর মেসেজ আসে, সে ওই মেসেজগুলো ডিল করে, কতজনের রান্না হবে সে জানে, এবং তার বাসা পুরান ঢাকা, সে পুরান ঢাকায় বাবুর্চিদের সাথে কথাবার্তা বলে, যেদিন ওই দিন যে ফ্রি থাকে সিম্পলি তাকে পাঠায় দেয়। মাঝখানে সে এখান থেকে 2,000 টাকা কমিশন নেয়, এখান থেকে 2,000 টাকা কমিশন নেয়। সো 4,000 টাকার বিজনেস তার, এবং প্রত্যেক দিন নাকি তার একটা না একটা অর্ডার আসে। সো এই জন্যই আমরা যেটা বললাম যে বিজনেসের নেচারের উপর আসলে ডিপেন্ড করবে আপনার সব জায়গায় প্রেজেন্স থাকা দরকার আছে নাকি নাই, এটা আপনি আপনার বিজনেসের প্রেজেন্স বা আপনার বিজনেসের ক্যাটাগরি মাথায় রেখে আপনি এই জিনিসটা ডিসাইড করবেন। সো ফাইমে আমরা আমাদের নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। সো আমরা নেক্সট যেই টপিক নিয়ে আলোচনা করবো, এটা আপনারই টপিক। সো আপনার টপিক, এখন আমরা আপনার দিকে যাচ্ছি। হ্যাঁ আপনার দিকে যাচ্ছি, এবং শুধু আপনার দিকে যাচ্ছি না, এটা অসংখ্য মানুষের প্রশ্নের আনসার। দেখেন অনেক মানুষ আছে আমাদের দেশে যারা, আমারই অনেক স্টুডেন্ট আছে, আমি বিলিভ করি আপনারও অনেক স্টুডেন্ট আছে যারা জব করে অ্যান্ড অল্টারনেট একটা ইনকাম সোর্স চিন্তা ভাবনা করে যে আমি আমার জবের পাশাপাশি, যেহেতু আমাদের বোঝেন রাইট নাও যে সিচুয়েশন, একটা জব দিয়ে আসলে ম্যাক্সিমাম ফ্যামিলি চলে না, ডিফিকাল্ট হয়ে যায়। একটা জবের পাশাপাশি যদি কিছু একটা করা যায়, এই মাইন্ডসেট থেকে কিন্তু অনেক মানুষ এই অনলাইন দুনিয়াতে আসে, ডিজিটাল আসে, ই কমার্সে আসে। এখন আপনি এটা প্রিফার করেন কি না, যে তুমি একটা জব করতেছো, জবের পাশাপাশি কিছু একটা করো, আপনি এইটা প্রিফার করেন নাকি আপনি এইটা প্রিফার করেন যে জব হচ্ছে বেসিক্যালি ফুল টাইমও হইতে পারে, পার্ট টাইমও হইতে পারে, কিন্তু বিজনেস আসলে সত্য কথা বললে কিন্তু পার্ট টাইম বিজনেস জমে না দিন শেষে। সো আপনি কি এটা প্রিফার করেন যে তুমি জবের পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করো, নাকি জবটা কমপ্লিটলি ছেড়ে দিয়ে তুমি কিছু একটাতে আসো? তো আমি এই প্রশ্নটা কেন তুললাম অ্যান্ড কেন বললাম আমরা আপনার কাছে আসতেছি, বিকজ আমরা জানি আপনি ভেরি রিসেন্টলি জব ছেড়ে দিয়ে এন্টারপ্রেনারশিপে আসছেন। সো যদি জিনিসটা এমন হতো যে জবের পাশাপাশি একটা চাইলে কিছু করা যায়, আই হোপ আপনি হয়তো আসতেন না, হয়তো। সো এটা আমি চাই আপনি একটু এক্সপ্লেন করেন আচ্ছা, আমাদেরকে। সো যেটা হচ্ছে যে যেটা জানেন, আপনিও জানেন, অনেকেই জানে যে আমি আওয়াজ ইন বাংলালিংক মাল্টি ন্যাশনাল কোম্পানি, আপনার একটা টেলকোতে চাকরি কিন্তু সোনার হরিণ। মানে বাংলাদেশে ধরেন একটা, যে আমরা যারা ভার্সিটি থেকে পড়ালেখা করি, যে চিন্তা থাকে যে আমরা একটা চাকরিতে ঢুকবো, তাদের কিন্তু গোল থাকে যে একটা টেলকোতে ঢুকা বা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ঢুকা। স্যালারি স্ট্রাকচার যদি বলি, যে আমার যেই এইজ ছিল, এই যে হিসাব করলে আমি টপ 1%-এ ছিলাম যদি স্যালারি হিসাব করি, দ্য অ্যামাউন্ট আই ওয়াজ আর্নিং। এখন যেটা হচ্ছে যে আমি এটার অ্যান্সারটা দেওয়ার আগে আসলে আমাকে আমি চাকরি কেন ছাড়ছি সেটাটা যদি অ্যান্সার দেই, তাহলে আপনারা বাকি যে একসাথে করা উচিত নাকি আলাদা করা উচিত এটার অ্যান্সারটা পেয়ে যাবেন। চাকরি কিন্তু আমি একদিনে ছাড়িনি। ইট রিকোয়ার্ড মি অলমোস্ট 9 মাসের ডিসিশন মেকিং প্রসেস ছিল। আমার 9 মাস সময় লাগছে এই ডিসিশনটাতে আসতে, যে আমি কি চাকরিটা ছাড়বো কি ছাড়বো না। 2023-এ যখন আপনার 23-এর শেষের দিকে, 24-এর শুরুতে যখন ইউটিউবটা শুরু করি, ভাই বাংলাদেশে কয়টা চ্যানেল ইউটিউবে সাকসেস পায়? খুবই কম, ভেরি রেয়ার। আপনার ধরেন যে 99.990% চ্যানেল ফেল করে। খুবই মানে আপনার একটা জাস্ট ফান হিসেবে চ্যানেলটা ওপেন করা হয়েছিল, করা শুরু করলাম, দেখলাম যে মোটামুটি ট্র্যাকশন পাচ্ছি, পিপল আর লাইকিং, কথা বলার স্টাইলটা পছন্দ করতেছে। সো ওখান থেকে আস্তে আস্তে জিনিসটাকে আরেকটু সিরিয়াসলি নিলাম। যখন মনিটাইজেশনটা আসছে, প্রথম মাসে যখন 1,500 টাকা পাইছি, মানে ইউটিউব মনিটাইজেশন থেকে 1,500 টাকা, গাইস সালা ডলার আসতেছে, ডলার কামাইলাম $1,500, $1,500 না, আপনার কত, আপনার $150 কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, না 150 না, আপনার $15 কাছাকাছি, $16 কাছাকাছি। হ্যাঁ, 1,500 টাকা আসে, কিন্তু 1,500 টাকা তো আসলে আর দেয় না গুগল, যেটা করে ওটা তো $100 থ্রেশোল্ডটা পার হলে দেয়। সো যখন $100 থ্রেশোল্ড পার হওয়ার পরে আসলো, মানে 11-12 হাজার টাকার মতো যখন আসছে, আরে আমার আনন্দ কে দেখে, যে 12,000 টাকা কামাইছি, ডলারে কামাইছি, নিজেকে হচ্ছে রেমিটেন্স যোদ্ধা মনে হচ্ছিল। ঠিক আছে। সো ওখান থেকে আস্তে আস্তে কন্টেন্ট দিতে থাকলাম। হঠাৎ করে শুরুর দিকে একটা ব্র্যান্ড অ্যাপ্রোচ করছে, তাদের সাথে $12,000 টাকার একটা ডিলে একটা কন্টেন্ট বানাইছি। বাহ, দিস ইজ ভেরি নাইস। চাকরি করতেছি, কন্টেন্ট বানাচ্ছি, 12,000 টাকা আসলো। দেন আস্তে আস্তে করে বাড়া শুরু হইলো।
ওখান থেকে হচ্ছে যখন 40,000 30-40,000 পর্যন্ত সাবস্ক্রাইবার চলে গেল, দেন টিমটা একটু এক্সপান্ড করলাম, যে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটার কথা প্রথমে বললাম তাকে নিলাম। নেওয়ার পরে দেখতেছি যে ভালো ট্র্যাকশন পাচ্ছি, কন্টেন্ট থেকে ট্র্যাকশন পাচ্ছি, কন্টেন্ট দেখে আবার অনেক কর্পোরেট থেকে নকও করতেছে যে ফর ট্রেনিং। কিছু ট্রেনিংয়ে মুভ করলাম, নেওয়া শুরু করলাম। ব্র্যাক ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছিলাম, ডেফোডিলে ক্লাস নিচ্ছি। তো পরে কন্টেন্ট বানাতে বানাতে দেখলাম যে একটা কমেন্ট আমাকে আসলে খুব বারবার আসতেছিল, যেটা হচ্ছে যে ভাই আপনার বোঝানোর স্টাইল খুবই সাবলীল এবং খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করেন। ওই যে যেই দুইটা কিওয়ার্ড আপনি যে বারবার যে কিওয়ার্ড তুলতেছেন, তো আমি ওই দুইটা কিওয়ার্ড পিক করছি, যে সাবলীল এবং খুব সুন্দর করে কথা বলতেছেন। আমি দেখলাম যে হ্যাঁ, মার্কেটের একটা বড় একটা গ্যাপ আছে। জানে অনেক মানুষ আছে, অনেক কামাচ্ছে, অনেক ভালো ফ্রিল্যান্সিং করতেছে, বাট দে কান্ট টিচ, সুন্দর মতো পড়াইতে পারে না কোনো জিনিস ভালো হবে। হ্যাঁ, আপনি অনেক টাকা ডলার কামাচ্ছেন, হাজার হাজার ডলার কামাচ্ছেন, মানে এই না যে আপনি খুব সুন্দর করে আসলে বুঝাইতে পারতেছেন। তো দেখলাম যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ছিল, সাবল, মানুষজন পছন্দ করতেছে, আর আমার পড়াইতেও আসলে ভালো লাগে। গুছায় কথা বলতে আমার খুব পছন্দ, আমি গুছায় কথা বলতে পছন্দ করি। ওখান থেকে যখন দেখলাম যে তখন পর্যন্ত স্যালারির 1/3ও কামাই না ইউটিউব থেকে, টাচ করা ডিফিকাল্ট, শুধুমাত্র ইউটিউব থেকে টাচ করাটা ভেরি ডিফিকাল্ট। পরে যেটা হইলো, আস্তে আস্তে যখন হচ্ছে গিয়ে আপনার রিটেনার ক্লায়েন্ট বাড়লো, কনসালটেন্সি দেওয়া শুরু করলাম। আমার কিছু ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট ছিল যাদেরকে আমি ওয়ান অফ এ কাইন্ড কনসালটেন্সি দিতাম 2 ঘন্টা 3 ঘন্টার সেশনে। সো ওখান থেকে হতে হতে যখন দেখলাম যে মোটামুটি স্যালারিটা টাচ করে যাচ্ছে, তার তারপরও আমি হচ্ছে গিয়ে 5 মাস সময় নিছি, যে দেখলাম যে whether this is a spike or this is a sustainable thing। 5 মাসে দেখলাম যে না, আমার ওই রকমই আসতেছে। টুকটাক কিছু কোর্সেস ছিল, সব কিছু মিলায় স্যালারিটা সারপাস করে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ ইকুয়াল বা একটু সারপাস হচ্ছে আর কি। দেখলাম যে ইট ওয়াজ নট আ স্পাইক, এমন না যে 1 মাস ছিল পরে চলে গেছে, যখন একটা সাস্টেনেবল পিরিয়ডে ছিল। পরে যেটা করছি, পরে হচ্ছে গিয়ে আপনার টিম আরেকটু বড় করে কিছু বাইরের 2টা ক্লায়েন্টের সাথে কাজ শুরু করছি, একটা ইউকে এজেন্সির সাথে কাজ শুরু করছি। তখন আমি দেখলাম যে আমার নাও আই এম ক্রসিং মাই স্যালারি বাই 2x অফ দ্য স্যালারি হয়ে যাচ্ছে। দেন আস্তে আস্তে আরেকটু কোর্সেসে ফোকাস করলাম, ভালোই যাচ্ছে। এরপরে যেটা হলো যে যখন 2টা নৌকাতে একসাথে পা রেখে চলতেছি, মাঝখানে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। এ প্যারা দেয় এটার জন্য, এ প্যারা দেয় এটার জন্য, আর টিম আছে, টিমও এক্সপেক্ট করে যে আমি সময় ওদেরকে দিব। আমার বস, এক্স বস নট কারেন্ট বস, এক্স বস আমাকে বলতেছিল যে ফাইম আসলে 2টা নৌকায় পা দিয়ে কখনোই হয় না। আর আপনি মাত্র যেটা বললেন যে বিজনেস আসলে কখনোই আপনি পার্ট টাইম হয় না, বিজনেস ইজ এ ফুল টাইম কমিটমেন্ট, আপনি যেই বিজনেসই করেন। তো যেটা হচ্ছে ওই দেখার পর যখন দেখলাম যে এটা একটা আসলে সাস্টেনেবিলিটি আছে, আর ফ্রিডম ইজ এভরিথিং ভাই, মানে নিজের ফ্রিডম আপনি, মানে এই এন্টারপ্রেনারশিপ লাইফ শুরু করার পর সবচেয়ে যেটা দেখতে যে ভাই মাসের শেষে যখন এখন ভাল লাগতেছে অনেক, যে পকেট থেকে যখন কাউকে টাকা দেওয়া হচ্ছে, সে যখন টাকাটা পেয়ে যে খুশি হচ্ছে, তার লাইভলিহুডটা, যে আমি যে 5টা মানুষের লাইভলিহুড ম্যানেজ করতে পারতেছি ভাই, এইটা হচ্ছে ভালো ফিলিংস, ব্লেসিংস আসলে ভাই আর কোনো কিছুতে নাই। সো যার পরে আমি হচ্ছে গিয়ে এপ্রিলে ডিসাইড করি যে আই উইল কুইট দ্য জব। তারপরে বাসায় কাউকে আসলে জানানো হয় নাই, বাসায় জানে নেই, বাসায় বাপরে বললে বাপ দিত ঝাড়ি, কারণ বুঝায় বলা লাগতো। সো বাপ দিত ঝাড়ি, পরে বসকে বলছি, বস ফার্স্টে তো ছাড়তে চায় নাই, বিশ্বাস করে নাই যে আমি এই এই কাজ করতে পারি, যে একটা মানুষের টেল করে একটা চাকরি ছেড়ে, বিশ্বাস করে নাই। তো পরবর্তীতে যেটা হচ্ছে যে উনি পুরো কাহিনীটা শুনলো, শোনার পরে বলল যে গো ফর ইট ফাহিম, গো ফর ইট, আই এম ভেরি প্রাউড অফ ইউ। দেন চাকরি ছাড়লাম, আগস্ট 13th ওয়াজ মাই লাস্ট ওয়ার্কিং ডে। আর যেটা হচ্ছে যে এখন আপনি যেটা বললেন যে আসলে 2টা জিনিস প্যারালালি করা উচিত কিনা, আপনি তো প্যারালালি একটা টাইম পর্যন্ত আপনাকে আসলে করতে হবেই। আপনি কখনোই শূন্য অবস্থাতে চাকরি ছেড়ে শূন্য অবস্থাতে একদম জিরো থেকে একটা বিজনেস কখনো শুরু করতে পারবেন না, বা করা উচিত না। মানে আপনি ছেড়ে দিয়ে করা উচিত না। আপনার মোটামুটি একটা লেভেল পর্যন্ত আসলে যেতে হবে। সেই লেভেলটা কি? সেই লেভেলটা হচ্ছে আপনার এখন যে স্যালারি, আপনি যদি 1,00,000 টাকা কামান, অ্যাটলিস্ট আপনার 70,000 টাকা, 60 থেকে 70% হ্যাজ টু কাম ফ্রম দ্য বিজনেস অর ইউর সাইড হ্যাসেল। এখন আপনি 1 মাসে দেখলেন 70,000 টাকা কামাইছেন, তার মানে কি আপনি চাকরি ছেড়ে দিবেন? নট। আপনাকে অ্যাটলিস্ট 6টা মাস দেখতে হবে যে এই 6টা মাস কি জিনিসটা সাস্টেন হচ্ছে কিনা। 6টা মাস ধরে কি আপনি 60,000 70,000 করে সাইড হাসেল থেকে আসতেছে কিনা, এবং শুধু স্টাক হয়ে থাকলে হবে না। এটা কি গ্রোথ, একটা অ্যাটলিস্ট 10 থেকে 20% হলেও একটা গ্রোথ আছে কিনা।
যদি দেখেন যে এটা আপওয়ার্ড পিকে আছে, গ্রোথ আছে, এটার পটেনশিয়াল আছে, ইউ আর নট স্ক্যামিং পিপল, আপনি একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছেন, মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েট পাচ্ছেন, অ্যাট দ্যাট মোমেন্ট ইউ ক্যান কুইট ইউর জব। বাট ওই মোমেন্টটাতেও কুইট করতে হলে আপনাকে অ্যাটলিস্ট 2 বছরের একটা সেভিংস থাকতে হবে, 1.5 থেকে 2 বছর একটা সেভিংস থাকতে হবে, যেমন আপনার বিজনেসটা যদি ধরাও খেয়ে যায় অ্যাটলিস্ট 2 বছর যেন না খায় আপনি না মরেন, ঠিক আছে? সো এই 3টা ক্রাইটেরিয়া যদি আপনার ফিল থাকে, দেন ডেফিনেটলি ইউ শুড লিভ ইউর জব অ্যান্ড গো ফর দ্য এন্টারপ্রেনারশিপ জার্নি। আর একটা কথা বলি, যেহেতু আমি এখনও কেবল নতুন শুরু করছি, আমি এখনও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম ধাক্কা খাই নাই, বাট সামনে যে খাবো না তার কোনো গ্যারান্টি নাই। অন্টু আমি ওটা মাইন্ডসেটটা নিয়েই আসছি যে আমার নট অলওয়েজ আমার বিজনেস ভালো যাবে, এই মাসে ভালো যাবে, অন্য মাসে খারাপ যেতে পারে। ওই মাইন্ডসেটটা আছে, ওই ব্যাকআপটা আছে, ওই রিস্কটা নিয়েই সব কিছু আসলে চিন্তাভাবনা করে নিয়েই আসতে হয়। আর যেটা হচ্ছে যে চাকরি আপনার 9টা থেকে 5টা 6টা 9 ঘন্টার চাকরি, বাট আপনিও জানেন এন্টারপ্রেনারশিপ আপনার কাছেও গল্পটা শুনবো, বাট ইটস 18 আওয়ার্স জব, ঠিক আছে, রাত 1টা 2টা পর্যন্ত। সো এই মেন্টাল প্রেশারটা নেওয়ার যদি আপনার মেন্টালিটি থাকে, দেন ডেফিনেটলি ইউ শুড কুইট ইউর জব। আর ভালো দিক যে নাই তা না, অনেক ভালো দিক আছে। সবচেয়ে বড় আমি যেটা মনে করি আমার কাছে সবচেয়ে ব্লেসিং যেটা, আমাকে মোহাম্মদপুর থেকে গুলশান সকালবেলা 2 ঘন্টা জার্নি করে যেতে হয় না, আমাকে বাধ্য হয়ে আসতে হয় না, 2 ঘন্টা 3 ঘন্টা বাধ্য হয়ে আমাকে যেতে হয় না, যে 5টা ঘন্টা দিনে আমি এক্সট্রা সময় বের করতে পারতেছি। 5টা ঘন্টা যদি আমি বের করতে পারি, ধরেন আমার কস্ট পার আওয়ার, আমার যদি আপওয়ার্কে যে হিসাবে টাকার হিসাবে করে, আমি $40-45 যদি আমার কস্ট পার আওয়ার হয়, আমি প্রত্যেকদিন যদি 5 ঘন্টা সেভ করি, 5×5 = 25, $250 কিন্তু আমি ধরেন অ্যাভারেজে আমি সেভ করতে পারতেছি। ভাই আমি একটু যদি অ্যাড করি, মানে আপনার স্টোরি আমার স্টোরি না অনেক মানে অলমোস্ট সিমিলার। আমিও 2020 সালে জব ছাড়ছিলাম। সো 2020 সালে আমি যখন জব ছাড়ি, ওইটা কোভিড মুভমেন্ট, 2020 সেপ্টেম্বরে আমি কুইট করছি। সো আমার একদম স্টোরিটা সেম। আমিও আমার বাসায় বলি নাই আমি যখন জব ছাড়ছি, আমিও জানি বাসায় বললে একটা প্যাদানি দিবে, বাসা থেকে জব ছাড়তে কোনোভাবেই দিবে না। সো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে সিম্পলি কুইট করে বাসায় আমি পরে জানাইছি। অ্যান্ড আমার অফিসও সেম সিচুয়েশান, আমার অফিসেও আমাকে ছাড়তে দিতে চায় নাই। আমার যে বস ছিল, মানে আমার যে মার্কেটিং ম্যানেজার ছিল, উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন খুব স্পেসিফিক, রাসেল তুমি কি জব ছেড়ে অন্য জবে যাচ্ছ? যদি অন্য জবে জিজ্ঞেস করছে যে আপনি কি জিপিতে যাচ্ছেন, আমাকে জিপিতে গেলে বলেন তাহলে অন্য ব্যবস্থা। আমাকে বলতেছে তুমি কি অন্য জবে যাবা, গেলে কত স্যালারি বেশি পাচ্ছ বলো, আমি এখানে ম্যানেজ করতেছি। আমি যখন আমিও বোঝাই বলছি যে আমি আসলে জবে যাব না, জবে গেলে আমি বলতাম অ্যান্ড স্যালারি আমি রেইজ আমি মেনে নিতাম, বাট আমি এন্টারপ্রেনার হব, যেটা আপনি কখনোই আমার আসলে মানে এই কম্পেনসেশন আপনি দিতে পারবেন না আমাকে। সো তখন আমার ম্যানেজার আমাকে বলছিলেন ওকে ফাইন, গো ফর ইট। আচ্ছা রাসেল ভাই, ধরেন আপনি তো আমার থেকে অনেক আগে থেকে এই এন্টারপ্রেনারশিপ জানেন, আমরা কেবল শুরু করলাম। জাস্ট আপনার কাছে একটা জিনিস জানতে চাওয়া, যে ডিসিশনটা নিছেন ওয়াজ ইট ওর্থ এনাফ, মানে আপনার কি রাইট ডিসিশন ছিল কি না? আপনি আপনার এই এন্টারপ্রেনারশিপ জার্নি শর্টে বলবেন, কারণ আপনার কাছে বেশি বকবক মানে শুনতে চাবে বলে মনে হয় না। এই এন্টারপ্রেনারশিপ জার্নিতে কোন জিনিসটা আপনার সবচেয়ে পছন্দ, কোন জিনিসটা সবচেয়ে আপনি হেট করেন? আচ্ছা, আমি এন্টারপ্রেনারশিপ জার্নিতে প্রথমত যেটা পছন্দ করি, আমার ফোনে বসের কোনো কল আসে না, নাম্বার 1। আমি ক্লায়েন্টের কল অ্যাভয়েড করা যায়, কিন্তু বসের কল আসলে অ্যাভয়েড করা যায় না। ওকে, সো আমি যখন জব ছাড়ছি সব থেকে বেশি হ্যাপি হয়েছি BOSS, এই নামে কোনো কল আমার কাছে আসে না। আমি ইভেন জব ছাড়ার পর প্রথমে যেটা করছি, আমি বস কথাটা রিমুভ করে আমি আমার যিনি ম্যানেজার ছিল ওনার নাম লিখছি, এটাই আমার ফার্স্ট কাজ ছিল। সো এটাই আমার সব থেকে লাভলি ওয়ার্ক, যে জব ছাড়ার পর এটাই আমি সব থেকে বেশি মোস্ট হেট করতাম আমার জবে থাকতে। সো এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে স্বাধীনতা। যদিও আমি এভাবে বলবো যে, যদিও স্টিল আমি এটা এভাবে বিলিভ করি যে আপনি যদি ফ্লেক্সিবিলিটি চান আপনার জবে থাকা উচিত। আর বিজনেসকে আমরা যদিও স্বাধীন বলি, এটা কিন্তু স্বাধীন না, কারণ বিজনেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফ্রাইডেও আসলে, বাট এই যে আপনি মজাটা দেখেন, আজকে থার্সডে আপনি আমাকে ইনভাইট করছেন, চলে আসতে পারছি। চাকরি থাকলে আমি তো জীবনেও আসতে পারতাম। তা আমাদের বিজনেসে যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা টাইমকে আমাদের মতো করে ম্যানেজ করতে পারি। বাট এটা মিসকনসেপশন যে আমি ফ্রিডম, এটা মিসকনসেপশন। বাট আমি আমার ফ্রিডম আমার মতো করে ম্যানেজ করতে পারি। যে আপনার এখানে ধরেন আমাকে আজকে 5টা ঘন্টা বা 3টা ঘন্টা নষ্ট হয়েছে, আমাকে কিন্তু এই টাইমটা কিন্তু আলটিমেটলি গিয়ে আমাকে কভার করতে হবে। বাট আপনি জবে থাকতেন টাইমটাই দিতে পারতেন না। ইভেন আমিও কিন্তু সেম কন্ডিশনে আছে। আমিও যদি জবে থাকতাম, এই পডকাস্ট বৃহস্পতিবার তো অ্যারেঞ্জ করা বা আজকে দিনে পসিবল হতো না আমাদের। আমরা হয়তো শুক্রবার সময় চাইতাম, আপনি বলতেন ভাই শুক্রবার সময় হয় না আসলে দিন শেষে। তো এটা একটা ফ্রিডমের জায়গা থাকে। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওই যে আপনিও বললেন যে
আপনার উসিলায় 10টা ফ্যামিলি, 5টা ফ্যামিলি, 2টা ফ্যামিলি, মানে জাস্ট আপনি উসিলা, যদিও রিজিক উপর থেকে আসে, বাট আপনি তো উসিলা, আপনার উসিলায় 2টা ফ্যামিলি কিন্তু চলতেছে, তাদের লাইফ, তারা তাদের মতো করে হ্যাপি আছে। তো আমিও এটা আসলে বিলিভ করি, বা আমার বেশ ভালো লাগে আর কি এই জায়গাটা। এক্স্যাক্টলি ভাই, আমার আরেকটা জিনিস দেখেন, এটা আমার আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনার পটেনশিয়াল, আমার যেটা ফিল হচ্ছিল যে আমার পটেনশিয়ালের বেস্ট ইউজটা আমি আসলে চাকরিতে হচ্ছিল না। মানে আমি যেটার জন্য যতটুকু ক্যাপাবল, আই ওয়াজ নট বিং এবল টু ডু ইট। আমার কাছে মনে হচ্ছিল যে আমার এর থেকে আরও বেশি দেওয়ার আছে। এর থেকে বেশি দেওয়ার মানে কি, মানে আমার আসলে আমি মনে করি আমার ওই পটেনশিয়ালটা আছে, আমি 10টা মানুষকে গাইড করে তাদের একটা ট্র্যাক ক্রিয়েট করতে পারবো, 20টা মানুষকে গাইড করে কিছু একটা করে দিতে পারবো। যেটা বললাম, এখন আমার সাথে 5 জন কাজ করে, হয়তো অনেকেই পার্ট টাইম কাজ করে, বাট অ্যাটলিস্ট কিছু তো করতে পারতেছি। আমার মনে হয় যে এরকম আমি বেশ আরও হ্যান্ডসাম অ্যামাউন্ট নাম্বার অফ পিপলের জীবনে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো, যেটা আসলে আমি জবে পারছিলাম না। তো এক্স্যাক্টলি মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন, আমার ক্যাপাসিটি, আমি আসলে ক্যাপাসিটির ম্যাক্সিমাম ইউজটা করতে পারছিলাম না। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন, মানে ফর মি টু লিভ দ্য জব। ফাহিম ভাই, আমরা আমাদের পডকাস্টের অলমোস্ট লাস্ট স্টেজে চলে আসছি। সো লাস্ট স্টেজে এসে আমরা একটা, অনেকক্ষণ হয়েছে, সো আমরা কিন্তু 45 মিনিটের জন্য বসছিলাম, অলমোস্ট 2 ঘন্টার মতো রেকর্ড করে ফেলছি। অ্যান্ড হয়তো আমরা কেটে কুটে এটার 45 মিনিট নিবো ইনশাল্লাহ, যদিও আমি জানি না নেওয়া সম্ভব হবে কিনা, বিকজ আমরা এত জোস জোস কথাবার্তা বলছি, আমি যে কোনটা কেটে কোনটাতে রাখবো আমি নিজেও জানি না। আমাকে র ফুটেজটা কিন্তু দিয়ে ডেফিনেটলি দিয়ে দেবো। ফাইন ভাই, আমরা কিন্তু অলমোস্ট কথা বলতে বলতে 1.5 ঘন্টা ক্রস করে 2 ঘন্টায় চলে আসছি। আমরা প্ল্যান ছিল 45 মিনিটের মধ্যে শেষ করবো, বাট আমরা পারি নাই। বাট আমি চেষ্টা করবো এডিট করে এটাকে 45-50 মিনিট আনতে, বাট আমি শিওর না, কারণ আপনি এত ইম্পর্টেন্ট কথা বলছেন, কোনটা রেখে কোনটা ফেলবো আমি নিজেও জানি না। তো আমরা অলমোস্ট আমাদের শেষের দিকে আসলাম। শেষের দিকে এসে আমি একটা র্যাপিড ফায়ার পর্ব স্টার্ট করতে চাই আপনার সাথে। তো আমি আপনাকে কুইক 5টা প্রশ্ন করবো, এবং আপনি আমাকে 5টা প্রশ্নের কুইক আনসার করবেন, মানে একদম আপনার টপ অফ দ্য মাইন্ডে যা থাকে। সো আমার প্রথম প্রশ্ন, আপনার দৃষ্টিতে বেস্ট ডিজিটাল মার্কেটার কে? এটা দেশেও হইতে পারে, বিদেশেও হতে পারে, আপনি কাকে ফলো করেন বেস্ট ডিজিটাল মার্কেটার? ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি, আমার কাছে ইটস উমার তাসকির। ওকে জোস, আমিও ফলো করি। আমি মানে শুধু ফলো করি না, আমি হয়তো আমার ক্যারিয়ার তার হাত দিয়ে শুরু হয়েছে। Same here. প্রবাবলি হি ইজ ওয়ান অফ মাই টিচার্স। সেম হেয়ার, উমার তাসকির। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর কাকে আপনি ফলো করেন? আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর যদি বলেন, আই ওয়াজ রিয়েলি মোটিভেটেড উইথ আলী আবদাল। আলী আবদালের কন্টেন্ট আমার খুব পছন্দ। আমি তার বইটা পড়ছি প্রোডাক্টিভিটি নিয়ে। আলী আবদাল ভাই, বইয়ের কথা যেহেতু আসলো, নেক্সট প্রশ্ন, বেস্ট বুক কি? আচ্ছা, এটা আসলে একটা বলা একটু ডিফিকাল্ট। আমি আমার লাইফে খুব ইম্প্যাক্টফুল 3টা বইয়ের নাম বলি। 2টা হচ্ছে গিয়ে এর মধ্যে ডোনাল্ড মিলারের, একটা হচ্ছে গিয়ে বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড, আরেকটা হচ্ছে গিয়ে বিজনেস মেড সিম্পল 60 ডেজ বিজনেস চ্যালেঞ্জ। তো আমি আমার বিজনেসটা আসলে শুরু করছি এই বইটা থেকে মোটিভেট হয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা বললাম যে টিম ফেরিসের 4 আওয়ার্স উইকেন্ড, হ্যাঁ 4 আওয়ার্স ওয়ার্ক উইক। সো এই 3টা বুক আসলে আমার খুব প্রিয়, মানে আমার লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করার মতো 3টা বই। তাহলে আমাদের অডিয়েন্সকে আমি উদ্দেশ্য করে বলবো 3টা বই আজকেই কালেক্ট করে ফেলেন। ভাই, বেস্ট মুভি কি? দ্য পারসুইট অফ হ্যাপিনেস। ও জোস ভাই। সো এই মুভির ভাই স্মিথ যখন একটা ইন্টারভিউতে বসছিল, ওরে বলছিল ভাই তুমি তো কিছুই পারো না, তখন সে একটা আনসার করছিল। এই আনসারটা না আমি অলওয়েজ, মানে আমি মোটিভেট হই এই জিনিসটা নিয়ে। মানে আমার কাছে যখন এই সিচুয়েশন আসে যে আমি কিছু পারি না, তখন আমি ওর কথা চিন্তা করি। ও একটা কথা বলছিল যে মেবি টুডে আই ডোন্ট নো, বাট আই নো হাউ টু নো, আই নো হাউ টু নো। সো আমি এটা অলওয়েজ চিন্তা করি, আমি তো আজকে পারি না, বাট আমি শিখে নিবো ভাই কেমনে। ভেরি ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। ওকে, আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার বেস্ট, মানে আপনার শোনা বা আপনি বিলিভ করেন বেস্ট কোট। ইটস নেভার টু লেট টু বি হুম ইউ মাইট হ্যাভ বিন। ও জোস জোস জোস। সো আমি বেসিক্যালি চেষ্টা করতেছি যে আপনার ভেতর থেকে বেশ কিছু কোয়ালিটি বের করে আনতে, বা বেশ কিছু আমি অ্যাডজেক্টিভ বলবো যেগুলো বের করে আনতে, সো দ্যাট আমাদের অডিয়েন্স এগুলো ফলো করতে পারে। সো ইয়া, মানে আমি আসলে এটা অলওয়েজ বিলিভ করি যে ইটস নেভার টু লেট টু বিকাম হুম ইউ মাইট হ্যাভ বিন। মানে আপনি আসলে যেটা হতে চান, হয়তো আমার ভাগ্যে এন্টারপ্রেনারশিপ লেখা ছিল, আমি ড্রিম দেখে আসছি অনেকদিন ধরে, ইট টুক মি 8.5 ইয়ার্স, বাট স্টিল জার্নিটাতে আসছি। কখনো স্বপ্ন দেখি নাই যে আই উইল হ্যাভ আ পিপ চ্যানেল অর আই উইল হ্যাভ আ বেস যারা আমার কাছ থেকে শিখছে, বাট স্টিল আই হ্যাভ বিকাম। সো আই হ্যাভ ফলোড দ্যাট কোট আ লট। ফাহিম ভাই, একদম লাস্ট আমরা শেষ করবো এটা দিয়ে। সো একদম সবার শেষে আমি চাই আপনি একদম এই ক্যামেরার দিকে বলবেন আমাদের অডিয়েন্সদের আসলে, মানে আপনি কি চান যে আমাদের টোটাল যে কনভারসেশন আজকে, আমরা
ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বললাম, এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বললাম, কন্টেন্ট নিয়ে কথা বললাম, গ্রোথ নিয়ে কথা বললাম, যেহেতু আমাদের পডকাস্টের নামই দ্য গ্রোথ পডকাস্ট। সো আপনি একদম সবশেষে এসে আমাদের অডিয়েন্সকে কি বলতে চান? অনেক কথাই হয়েছে 1.5-2 ঘন্টায়, বাট সিম্পলি জাস্ট একটা জিনিস বলবো যে যদি আমার কাছ থেকে সাজেশন চান, যে আপনি যদি আসলে লাইফে, যেহেতু গ্রোথ পডকাস্ট, আপনি যদি লাইফে আসলে গ্রোথ চান, ইউ নিড টু কাম আউট অফ ইউর কমফোর্ট জোন। আপনি আসলে আপনার কমফোর্ট জোনে থেকে কখনোই গ্রোথ এনশোর করতে পারবেন না। আমি আমার চাকরিতে একটু কমফোর্ট জোনে চলে যাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসাইডেড যে আমি আসলে কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু অন্য কিছু পার্সিউ করব। সো লিভ ইউর কমফোর্ট জোন, গেট আউট অফ ইউর কমফোর্ট জোন ইফ ইউ ওয়ান্ট গ্রোথ ইন ইউর লাইফ। সো দ্যাটস মাই লাস্ট সাজেশন। থ্যাংক ইউ ফাহিম ভাই। আমরা আমাদের পডকাস্ট অফিসিয়ালি এখানে শেষ করতেছি। আই হোপ একটা চমৎকার পডকাস্ট আমরা করছি, অ্যান্ড এই পডকাস্টটা আমাদের অডিয়েন্সের লাইফে গ্রোথ আনতে হেল্প করবে। সো একদম সবার শেষে এসে আমি শেষ করতে চাই আমাদের এই পডকাস্টে, এবং আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের পডকাস্টটা দেখলেন, যারা ফাহিম ভাইকে দেখলেন এবং ফাহিম ভাইকে যারা অলরেডি চিনেন এবং না চেনার কিচ্ছু নাই, কারণ আমরা যেই টপিক নিয়ে বা যে রিলেভেন্ট পডকাস্ট করছি, ফাহিম ভাই অলরেডি এই রিলেভেন্ট বা এই ইন্ডাস্ট্রিকে লিড দিচ্ছে, এবং আমার অবজেক্টিভই ছিল প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে ঘিরে ওই ইন্ডাস্ট্রি যে লিড দিচ্ছে বা অ্যাটলিস্ট ওই ইন্ডাস্ট্রি যে তার গ্রোথটাকে হ্যাক করতে পারছে, তাদেরকে বেসিক্যালি আমাদের পডকাস্টে নিয়ে আসা, এবং এটাই আমাদের দ্য গ্রোথ পডকাস্টের অবজেক্টিভ। এবং আমাদের গ্রোথ পডকাস্টের আরেকটা মোটিভ হচ্ছে আপনি আমাদের এই গ্রোথ হ্যাকিংগুলোকে শুনেন, এই গ্রোথ হ্যাকিংগুলোকে আপনি অবজার্ভ করেন, এবং এই গ্রোথ হ্যাকিং টেকনিকগুলো আপনি আপনার লাইফে ইউজ করেন। সো আই হোপ আপনি আপনার গ্রোথটাকে হ্যাক করতে পারবেন। সো আপনি আপনার গ্রোথকে হ্যাক করে ফেলবেন, এইটা মাথায় রেখে বা এটা আমি মনে প্রাণে চাই, এবং এই বিশ্বাস থেকে আজকে আমরা আমাদের ফার্স্ট এপিসোডটাকে এখানে শেষ করতেছি। দেখা হবে ইনশাল্লাহ সেকেন্ড এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।